হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরী, চৌধুরী টকিজ নামের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রচলিত অর্থে আমি কোনো সঞ্চালক বা উপস্থাপক নই। ওটা আমার কাজও নয়। আমি শুধু সূত্রধরের মতো। আমি চেষ্টা করে যাই কিছু গুণী মানুষের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে। তারই ধারাবাহিকতায় আজকে যেই বিশেষ মানুষটি আমার অনুষ্ঠানে আসতে রাজি হয়েছেন, তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি তার করায়ত্ত করেছেন। তিনি মেধাবী নির্মাতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্র সম্পাদক সামির আহমেদ। কেমন আছেন ব্রাদার? থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাহাদ ইন্ট্রোডাকশনের জন্য। আমি অনেক খুশি এখানে আসার জন্য, আর চেষ্টা করব যে আমার চিন্তাগুলো শেয়ার করার। এটা মূলত ব্রাদার একটু স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। এখানে বিভিন্ন রকম স্মৃতিচারণ জানতে চাই, কি বিভিন্ন মতামত, অভিমত এইগুলো জানতে চাই। আমার মনে হয় আড্ডার টোনে গেলে আপনার একদম খারাপ লাগবে না। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবো। আমি আসলে অনেক মানে খুবই শাই, আর ক্যামেরার সামনে তো আরো কথা বলতে নার্ভাস। সমস্যা নেই, আমি আছি আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার মনে হয় আড্ডার টোনে কথা বললে আপনার ইন্টারভিউ মনে হবে না। এবং আমি মনে করি যে আপনাদের মতো গুণী মানুষ যারা নিভৃতচারী, যারা প্রচার বিমুখ, তাদের অনেক বেশি বেশি অনুষ্ঠান মানে উপস্থিত হওয়া উচিত, অনুষ্ঠানে থাকা উচিত, কথা বলা উচিত। কারণ গুণী মানুষদের কথা একদম নেই। আমি তখন বাধ্য হয়ে আমি চিন্তা করলাম যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে আমি আপনাদের মতো মানুষদের মানে কিছু আপনাদের মতো মানুষদের কাছ থেকে কিছু জানতে পারবো। প্রথমে একটু অনুমতি তো দিচ্ছি, কিন্তু আমি কোনো গুণী মানুষ না। আমি চেষ্টা করে যাচ্ছি কোনো কিছু একটা করতে নিজের মতন করে। এরকম গুণী বলা যাবে না, কিন্তু আপনার সাথে এই যে কথা বলে যদি কিছু বুঝতে পারি সবকিছু সম্পর্কে, এটাও আমার ভালো লাগবে। এখানে যদি আমার কিছু শেখা থাকে। আসলে আমার যে সময় আছে, এই সময়টা মানে কি অ্যানালাইসিস করা উচিত সব সময়, মানে ডাইসিফার করা উচিত সব সায়েন্স গুলা, সব সিম্বলস গুলা যেগুলো আসে আমাদের সামনে লাইফে, ওগুলা থেকে মিনিং বের করে তো আমাদের চলা উচিত ইন্টেলেকচুয়ালি। তাহলে আমরা অ্যাক্টিভ থাকতে পারি। আর যেটা হলো যে মনে হয় ফরহাদ, তুমি আমাকে বলছো আসতে যে আমি রিসেন্টলি একটা ওয়েব সিরিজ ডিরেকশন দিয়েছি, ওইটা নিয়ে কথা বলবো নাকি? আমি 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 কিছু আমার কিছু প্রশ্ন রেডি করা আছে, আমার কিছু ভাবনা আছে। আমার মনে হয় আমি আপনাকে বললে আপনার জন্য আরো সুবিধা হবে। সেগমেন্ট ভাগ করে করে আমি বিভিন্ন জায়গাতে আসছি, আমি আপনাকে বলছি। একদম প্রথমেই ব্রাদার আপনার কাছে জানতে চাইবো যে সৃজনশীল কাজের যে পোকাটা বা শিল্পের যে ভাবনাটা কবে কিভাবে আপনার মাথায় প্রথমে? আচ্ছা, তারা ভেঙে যাচ্ছিল একটু আবার, যে কবে আসলো যে আমার মাথার মধ্যে যে ফিল্ম মেকিং এ কেমনে করে। আচ্ছা, আসলে এই জিনিসটা আমার আমার পার্সোনালি আমার জন্য হলো অনেক ছোটবেলা থেকেই এক ধরনের আমার অ্যাট্রাকশন ছিল টুয়ার্ডস মুভিজ অ্যান্ড টিভি প্রোগ্রামস। আমি মানে খুবই অনেক সময় টিভির সামনে কাটাচ্ছি, তারপরে সিনেমা হলে যেতাম, বা সারাক্ষণই কিছু না কিছু দেখতো। আমার আম্মু আব্বুরাও ওরা অনেক অ্যাভিড, মানে ওরা হিন্দি সিনেমা দেখতো বা ইংলিশ সিরিয়ালস দেখতো, বা টিভি টিভি একটা মানে বাসার মধ্যে এক টিভি সবসময় একটা সেন্টার অফ একটা জায়গা ছিল, টিভি রুম ছিল আলাদা, বা আমার বেডরুমে একটা টিভি ছিল। বা সবসময় আমি মানে সিনেমার পোকা ছিলাম এক ধরনের। কালেকশনও করতাম, সিনেমা দেখে ওগুলোকে জমাতাম, তারপরে আমার বন্ধুদেরকে দেখাতাম এরকম। তো আমি বড় হয়েছি হলো আবুধাবিতে, ইউএই দেশে। ওখানে আমার আব্বু চাকরি করতো। তো
ওখানে তো সিনেমা হল এমন ছিল না, তো ভিএইচএস এ আমরা ভিডিও দেখতাম বা মুভি দেখতাম। তো ওখান থেকেই আসলে ছোটবেলা থেকেই আমার একটা মানে কিউরিয়াসিটি ছিল যে এগুলা কিভাবে বানায়, আর যারা এই গল্পগুলা বানায় বা দেখায় বা আমাদেরকে এরকম করে দেখাচ্ছে সিনেমা হলে বা টিভি স্ক্রিনে, ওরা কত কিছু জানে অ্যাবাউট লাইফ, অ্যাবাউট হিউম্যান বিইংস, অ্যাবাউট এভরিথিং। এটা আমি চিন্তা করতাম যে যারা ক্যামেরার পিছনে কাজ করে ওরা কত গুণী মানুষ ওরা কত কিছু জানে, বা যে আমাদেরকে হাসাতে পারছে বা আমাদেরকে কান্দাতে পারছে বা আমাদেরকে একটা ওয়ার্ল্ডের মধ্যে ঢুকাই নিতে পারছে যেখানে মানে নিজের লাইফ থেকে অন্য একটা জীবন দেখতে পাচ্ছি। এটা অনেক অ্যাট্রাক্টিভ ছিল আমার জন্য। তখন থেকেই আসলে মানে একটা মানে টার্গেট করছি যে ফিল্ম মেকার হব। মানে এটা বললো আমি তখন 10 বছর বয়স। তারপর থেকে চলছে। আর আর আমি জানতাম যে আমি ওরকম মানে মানুষ না যে যার মধ্যে অনেক মানে ব্রিলিয়েন্স আছে বা অনেক ট্যালেন্ট আছে, যে আমি ছবি আঁকতে পারি অনেক সুন্দর করে, বা আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি বা লিখতে পারি, এরকম কিছু ট্যালেন্ট নাই আমার। কিন্তু কিছু তো আছে যেটা আমার মানে মনে হয় আমি দিতে পারবো আমার কাজের মধ্যে। তো আমি হার্ড ওয়ার্ক করেই আসলে শিখছি। প্রথমে যখন আমি শুরু করছি ফিল্ম মেকিং তখন তো কিছুই জানতাম না, আর কিছুই বুঝতাম না মানে ইমেজ কি জিনিস, হাউ টু কনস্ট্রাক্ট এন ইমেজ, বা ড্রামা কি জিনিস, এগুলো তো আস্তে আস্তে আসলে করে করে পড়াশোনা করে তারপরে এক্সপিরিয়েন্স করে শেখা হয়েছে। এখন একটা কনফিডেন্স আসছে, বলতে পারি আমি মনে হয় এখন ভালো কাজই করতে পারবো আরো যদি পারি। হ্যাঁ, প্রথম কোয়েশ্চেনটা কি পুরোপুরি কি আনসার হয়েছিল নাকি আরো কিছু বলছিলাম? মানে প্রশ্নটা আবার যদি রিপিট করো তাহলে আবার না না ভাই, তুমি ঠিকই আছো, লাইনে আছো, ট্র্যাকে আছো, কোনো টেনশনের কিচ্ছু নাই। আচ্ছা, তোমার কি কখনো থিয়েটার রিলেটেড কিছু করা হয়েছে? থিয়েটার রিলেটেড কোনো কিছুতে কোনো সময় কোনো কিছু ইনভলভ ছিলে কিনা কখনো? থিয়েটার না, থিয়েটারে কখনো ইনভলভ ছিলে কিনা? থিয়েটারে, হ্যাঁ থিয়েটারে আমি অনেক ব্রিফলি ইনভলভ ছিলাম, আর খুবই অ্যামেচার থিয়েটার। এটা হলো আমার হাই স্কুলের সময়, মানে যখন আমি সেকেন্ডারি স্কুলে ছিলাম, ক্লাস 10 ক্লাস 11 এরকম যখন ছিল, তখন হলো আমাদের যে থিয়েটার গ্রুপ ছিল স্কুলেরই, ওদের জন্য আমি 2টা শো করেছিলাম, মানে 2টা প্লে, যেখানে আমি লাইটিং ডিরেক্টর ছিলাম, লাইটিং ডিরেক্টর ওইভাবে। ভেরি গুড। যাক, তাহলে ক্রিয়েটিভ কাজকর্ম একদম প্রথম থেকেই শুরু হয়ে গিয়েছিল। আর অনেক মজার এক্সপিরিয়েন্স ছিল। আর যারা টিচার্স ছিল ওখানে, তো ওরা অনেক অ্যাপ্রিশিয়েট করছিল আমাকে। আমাদের একটা ডিনার হয়েছিল প্রোডাকশনের শেষে, সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করছিল লাইটিংটা। ওটা আসলে আবুধাবিতে যখন ওখানে আমি স্কুলে পড়তাম। থিয়েটারে কি তোমার কোনো ক্রিয়েটিভ কাজ করা হয়েছে কিনা? কোনো ক্রিয়েটিভ কাজ মিন্স ডিরেকশন বা স্ক্রিপ্টিং বা এই টাইপের আর কোনো রকম কোনো ডিজাইন, সেট ডিজাইন বা প্রপস ডিজাইন, কস্টিউম ডিজাইন, এই টাইপের কোনো ক্রিয়েটিভ কাজে যুক্ত থাকা হয়েছে কিনা? থিয়েটারে আর আসলে আর কোনো ভাবেই আমি যুক্ত ছিলাম, ওই সময়েই শুধু আমি যুক্ত ছিলাম। তারপরে আমি চলে গেছি হায়ার স্টাডিজের জন্য আবুধাবি ছেড়ে। তো ওখানে ইউনিভার্সিটিতে থিয়েটারে আমি ইনভলভ হইনি, ওখানে শুধু একটা ছোট একটা ফিল্ম মেকিং কোর্স করছিলাম। আর ওখানে আমার মেজর ছিল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সো ওখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ছিল আমার মেজর। তো ওখানে অপশন ছিল মাইনর নেওয়া যায় যে কোনো একটা কোর্সে। তো ওটা কমিউনিকেশনস মাইনর অ্যাজ এ মাইনর ছিল। তো কমিউনিকেশনস মাইনরে একটা ফিল্ম মেকিং কোর্স ছিল। তো ওইটা অনেক
ওখানে ওটা মানে ওটা নিছিলাম, তো একটা ছোট একটা HMM এ ফিল্ম শুট করতে হয়েছিল, শর্ট ফিল্ম ইউনিভার্সিটিতে। তো ওই থিয়েটারে শুটটা কি আমার আছে? আসলে কোনো এক্সপেরিয়েন্সই হয় ওই না। হ্যাঁ? ওই শর্ট ফিল্মটা যেটা করেছিল, ওই শর্ট ফিল্মটা কি আছে তোমার কালেকশনে? আছে? ওই শর্ট ফিল্মটা হারিয়ে গেছে, ওইটা নাই। ওইটা থাকলে এখনকার আমার লাগেজের মধ্যে অনেকেই হারিয়ে দেখতে গেছে, পেত। আমার লাগেজের ভিতরে হারিয়ে গেছে, লাগেজটাও হারিয়ে গেছিল, ওটাও হারিয়ে গেছে। ওহো। ওটা খুবই বাজে শর্ট ফিল্ম ছিল। আমার আসলে আমার নিজের কোনো কাজই ভালো লাগে না, এরকম অবস্থা। আমার যে কাউকে দেখাবো ওইটা লজ্জা লাগে। এবার একটু তোমার মিডিয়ার খবর নিই। ভিজুয়াল মিডিয়াতে প্রথম কখন তুমি নির্মাণ শুরু করলে বা কাজের সাথে যুক্ত হলে? আমি যুক্ত হয়েছি নির্মাণ সাথে ভিজুয়াল স্টোরি টেলিং এ। এটা হলো FTIA তে ভর্তি হওয়ার পরে, ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে ভর্তি হওয়ার ফার্স্ট ইয়ারই আসলে ওখানে হলো ক্লাসের সাথে সাথে প্র্যাকটিক্যাল ওয়ার্ক হয়েছে। ওখানে প্র্যাকটিক্যাল ওয়ার্কের দিয়েই আমার শুরু হয়েছিল প্রোডাকশন। প্লাস অলসো আগেও মানে আমার ফুপা ছিল জাফর ইকবাল, নায়ক জাফর ইকবাল। তারপরে আমার একটা নানু হলো শবনম। তো আমার ফ্যামিলির মধ্যে কয়েকজন ছিল ফিল্ম লাইনে, ওদের সাথে আমি শুটিং এ গিয়েছি, ওরা আমাকে এনকারেজ করেছে অনেক। শবনম অনেক স্পেশাল। একটা ভালো তথ্য জানা গেল। FTI তে মানে ভর্তি করানোর জন্য আমার নানু শবনম, মানে আমার ঝর্ণা নানু বলে রাখি, উনি অনেক আমার আম্মুকে কনভিন্স করছে বা আপুকেও FTI তে ভর্তি হওয়ার জন্য। কেউ তো পক্ষে ছিল না, সবাই তো এগেইনস্টে ছিল যে ফিল্ম মেকিং শিখবো বা ফিল্ম মেকিং স্টাডি করবো বা ফিল্ম মেকার হতে চায়। এটা আসলে ওইভাবে অ্যাকসেপ্ট করতে চাই নাই আমার প্যারেন্টস, কিন্তু আমার আম্মু অনেক সাপোর্টিভ ছিল। এটা কত সালের কথা হবে যে সময়টায় তুমি এখানে স্টাডি করছিলে, FTI এতে ছিলে? এটা কত সালের দিকের ভাই? এটা হলো 91 এ আমি FTI তে, 96 এ। 96 এ? 96 এ FTI তে ভর্তি হয়েছি, 99 এ পাস করছি। সামির ভাই, বাংলাদেশে কখন এসে তুমি কাজ শুরু করলে? বাংলাদেশে কখন তোমার কাজ শুরু করলে, কখন থেকে? বাংলাদেশে FTI থেকে পাস করে আমি বাংলাদেশে ফিরছি 99 এ। তখন থেকেই কাজ শুরু করছি। বাংলাদেশে এসেই আমি অ্যাসিস্ট করা শুরু করছি আতিককে, অমিতাভকে, সবাইকে, সেলিম ভাইকে। তখন থেকে আমি বাংলাদেশে এসে মানে যখন আমি FTI তে ছিলাম তখন বাংলাদেশি আরো অনেকগুলো স্টুডেন্ট ছিল, যেমন জুনায়েদ হালিম, তারপরে ফজিয়া খান, রতন পাল, অপু রোজারিও। তো একটা পুরো মানে 5-6 জনের একটা গ্রুপ ছিল বাংলাদেশি স্টুডেন্টস FTI তে তখন। তো ওরা যারা ওখানে ছিল, জুনায়েদ হালিম বা রতন পাল, ওরা সবাই শর্ট ফিল্ম ফোরামের সাথে যুক্ত ছিল ঢাকায়। শর্ট ফিল্ম ফোরাম, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম বলে একটা অর্গানাইজেশন আছে। তো আমি মানে অটোমেটিকলি FTI থেকে আমি স্ট্রেট শর্ট ফিল্ম ফোরামে আসলে আসছি বাংলাদেশে। তো ওখানে শর্ট ফিল্ম ফোরাম একটা হাব ধরে, ওখানে আমাদের মিটিং পয়েন্ট বা সেন্টার পয়েন্ট ধরে ওখানে অন্য ফিল্ম মেকারদের সাথে যুক্ত হয়ে, মানে অঞ্জন দা, তারপরে যারা শর্ট ফিল্ম ফোরামে অ্যাক্টিভ, তারেক মাসুদ, তারেক ভাইয়ের সাথে ওখানে পরিচয়, তারপরে মানজারি হাসান, মুরাদ, সবাই আসলে হেল্প করছে। যখন আমরা আসছি, মানে আমরা পাশ করে আসছি FTI থেকে, স্পেশালি আমাকে অনেকজনই হেল্প করছে, অনেকজনই জায়গা দিচ্ছে, অনেকজন স্কোপ দিচ্ছে কাজ করার জন্য, অ্যাসিস্ট করার জন্য, কোলাবোরেশন করার জন্য কোনো একটা জিনিসে। মানে ওরকম কাজ করেই যাচ্ছে আসলে। পাস করার পরে একদিনও বসি না, কোনো কিছু করে যাচ্ছি।
কারোর জন্য বা মানে বেশিরভাগই অন্য মানুষের জন্যই কাজ তো করে যাচ্ছে। এখন সামির ভাই, তোমার এই যে এডিটিংটা কবে শুরু হলো, বা এডিটিংটা কিভাবে তুমি শুরু করলে? এফটিআই তে আমার স্পেশালাইজেশনটা এডিটিং চুজ করেছিলাম। ওখানে 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 আমি শিখছি এডিটিং এফটিআই তে। ওখানে মানে এটা বলা যায় যে ফিল্ম কোর্স স্ট্রাকচারটা হলো প্রথম বছর হলো গভর্নমেন্ট কোর্স, যেটা হলো সবকিছু শেখায়, আর সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার থেকে স্পেশালাইজেশন করতে হয়। তখন তুমি একটা ফিল্ড চুজ করতে পারো। তো আমি এডিটিং চুজ করছিলাম। ওখানে অন্য ফিল্ড আছে, যেমন সিনেমাটোগ্রাফি, আর্ট ডিরেকশন, অ্যাক্টিং, তারপরে সাউন্ড ইঞ্জিনিয়ারিং, সব আলাদা আলাদা ফিল্ড আছে। তো এডিটিংটা চুজ করছিলাম। তো ওখানে 2 বছর স্পেশালাইজেশন এডিটিং করে তারপরে অ্যাজ আ লাইক আমার মানে স্ট্যাম্প, মানে এফটিআই পাস আউট স্ট্যাম্প হয়ে গেছি। তো ওইভাবে একটা মানে স্ট্যাম্প হয়ে গেলে মানে আমার কাছে স্কিলটা থাকে, মানে স্কিলটা ক্যারি করি। তো আরো কেমন করে ইমপ্রুভ করা যায় স্কিলটা, ওইটাই মানে হয়েছে, মানে কাজ করে করে আসলে এক্সপিরিয়েন্স করে করে আন্ডারস্ট্যান্ডিং আরো বাড়ছে অ্যাবাউট ফিল্ম এডিটিং। এখনো এডিট করে আমি, মানে এডিটিং একটা সোর্স অফ ইনকাম হয়ে গেছে আমার জন্য। সামির ভাই, আমাদেরকে এটা বলো, দর্শকদেরকে জানাও যে তুমি যেই চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পেয়েছিলে, সেই কাজটা তুমি কিভাবে পেয়েছিলে, ওই কাজটা তোমার কাছে কিভাবে আসলো, বা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার এই যে একটা অনুভূতি, এই যে একটা অদ্ভুত অনুভূতি, এটা কেমন ছিল? এই কাজটা তো আমার মানে আমার কাছে আসি হলো বাচ্চু ভাই মেয়ে এশা আমার ফ্রেন্ড, বা আমরা একসাথে কাজ করছি এশার সাথে। আমি হলো বিজ্ঞাপন ডিরেকশন দিয়েছিলাম, ওখানে হলো এশা ছিল একজন ক্লায়েন্ট। তো ওই প্রোডাকশনে ওর সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, তারপরে আমাদের অনেক যোগাযোগ হয়েছে। তো ওর মাধ্যমে বাচ্চু ভাইয়ের সাথে পরিচয়। তো বাচ্চু ভাইকে তো অনেক আগে থেকে চিনি, বা ওনার কাজ নিয়ে আমার অনেক ইন্টারেস্ট আছে। থিয়েটারে যে কাজগুলো সে করেছে, তারপরে তার সেলিম আলদিনের সাথে যে সম্পর্ক ছিল, তো সব মিলেই মানে বাচ্চু ভাইয়ের সাথে কাজ করাটা আমার একটা ড্রিম ছিল। তো সে অফার করলো যে গেরিলা ছবিটা কি এডিট করবো নাকি। তো সাথে সাথে রাজি হয়ে গেছি। আর তখন হলো 35mm এ এটা শুট করা, ডিজিটালের আগে 35mm এ শুট করা। তো কাজটা আমি করলাম, কিন্তু হতে পারে আরো ভালো হতে পারতো আমার এডিটিংটা। প্রথমে ফার্স্ট পার্টটা, মুভির প্রথম পার্টটা, আমার এডিটিংটা আই ফিল আরো এই রিগ্রেট থেকে যায় যে কাজটা যদি আরো ভালো করতে পারতাম। কিন্তু গেরিলা ওই বছর ছিল দ্য বেস্ট ফিল্ম অবশ্যই ওই বছর বাংলাদেশে। তো অনেকগুলো অ্যাওয়ার্ড জিতছিল, একটা ছিল এডিটিং। আর স্টেজে আমি তো গেছিলাম। একটা জিনিস বলি সামির ভাই, আমার কাছে অসাধারণ লেগেছে গেরিলা ফিল্ম। আমি 2বার দেখেছি, আমি জানি না কে কয়বার দেখেছে, আমি 2বার দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। এটা মানে একটা গুড ডকুমেন্টেশন মনে হচ্ছে আমার কাছে। না, অনেক সুন্দর, স্পেশালি যখন আরো ইন্টারভেলে পরে, তো একদমই একটা জার্নি মতন হয়ে যায় অডিয়েন্সের জন্য। থ্যাংক ইউ ভালো লাগার জন্য। তো ওইভাবে এটা আমার মনে হয় অনেকেরই খুব পছন্দের একটা সিনেমা। আর ওই সময় তো হিট মুভি ছিল, ওই বছরের একদম সুপার হিট ছিল, মানে প্রায় অনেক মানুষ দেখছে। আর ওটার জন্য যে অ্যাওয়ার্ড পেলাম, এটা অ্যামেজিং লাগলো। যে এখন মানে যে একটা যে অ্যাওয়ার্ড পেয়েছি, এটা যে কত একটা ভ্যালুয়েবল একটা জিনিস, এটা আমি মানে এক্সপিরিয়েন্স করলাম। যে এই অ্যাওয়ার্ডটা বছর পর বছর থেকেই থাকে, মানে এটা মুছে যাবে না কোনো সময়, এটা থাকবে এই সব সময়। একদম। সামির ভাই, আমাদেরকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে আমাদের এখানে বেশ একটা মানে নির্মাতাদের মধ্যে এক ধরনের ফাইট চলে।
আজব একটা ফাইট চলে, সেটা হচ্ছে আর্ট ফিল্ম আর কমার্শিয়াল ফিল্মের ডেফিনিশন নিয়ে এক আজব ফাইট চলে। আমার মনে হয় তুমি নিজেও বহুতবার এগুলো ফেস করেছো। এই আর্ট ফিল্ম আর কমার্শিয়াল ফিল্ম তোমার কাছে ব্যাপারটা কেমন, বা তুমি কিভাবে এটাকে সংজ্ঞায়িত করো? আসলে আমি আমার কাছে হলো যে টপ ফিল্ম হলো কমার্শিয়াল ফিল্ম। কেন কমার্স ছাড়া ফিল্ম এক্সিস্ট করতে পারে না। একটা ক্যামেরা কিনতে বা ভাড়া নিতে টাকা তো লাগে, সময় যে দিচ্ছ, যে নিঃশ্বাস নিচ্ছি, এটার জন্য আসলে একটা কস্ট আছে, মানে ফিল্ম বানাতে টাকা লাগে। সো এভরি ফিল্ম ইজ কমার্শিয়াল। এখন ফিল্মের অনেক ধরনের টাইপস অফ ফিল্ম আছে। গুড ফিল্ম আছে, প্রথম হলো তো গুড ফিল্ম আর ব্যাড ফিল্ম। এরকম আর্ট ফিল্ম আর কমার্শিয়াল ফিল্ম না ক্যাটাগরাইজ করে শুড বি গুড ফিল্ম এন্ড ব্যাড ফিল্ম, মানে এটা ভালো ছবি নাকি খারাপ ছবি। সব ফিল্মই তো কমার্শিয়াল, আবার শর্ট ফিল্মই তো আর্ট। মানে কমার্শিয়াল ফিল্ম তো আর্ট ছাড়া না। কমার্শিয়াল ফিল্ম তো ওখানে ফটোগ্রাফি আছে, ওখানে আর্ট ডিরেকশন আছে, ওখানে কস্টিউম ডিজাইন আছে, ওখানে অ্যাক্টিং পারফরমেন্স আছে, শর্ট ডিভিশন আছে। এটা তো একটা আর্ট থেকেই আসলে আসে। তো এইগুলো হলো মিসলিডিং। সেটা হলো যে মানুষ আসলে জাজ করা উচিত ফিল্ম ভালো কত হয়েছে, খারাপ কত লাগছে, এরকম ভাবেই। আর মানে একটা আর্ট হাউস ফিল্মের একটা মার্কেট আছে, একটা মাসালা ফিল্মের আরেকটা মার্কেট আছে। মানে প্রতিটা মানে আমাদের যে মানে এই ফিল্মস গুলো যেগুলো আমরা বানাই, প্রতিটা ফিল্মের জন্য আলাদা একটা অডিয়েন্স আছে। ওই অডিয়েন্সকে রিচ করতে হবে। এটা হলো একটা ডিস্ট্রিবিউটরের কাজ বা একটা এক্সিবিটরের কাজ, যে এই ফিল্মটা কি ধরনের অডিয়েন্স আছে, এই অডিয়েন্সের কাছে কেমন করে যেতে পারে ফিল্মটা। এটা ডিরেক্টরের কাজ না আসলে, এটা হলো আরেকজনের একটা, যে হলো এই ফিল্মের মার্কেটিং নিয়ে চিন্তা করবে, ফিল্মের ইম্প্যাক্ট কি হবে এটা নিয়ে চিন্তা করবে। ওরা হলো এই জায়গাটাকে নিয়ে যাবে, অডিয়েন্স থেকে যাবে। সো আর্ট হাউস ফিল্ম বলুক বা কমার্শিয়াল ফিল্ম, যেটা আসলে কমার্শিয়াল না, মানে এভরি টাইপ অফ ফিল্ম কমার্শিয়াল। প্রতিটা ফিল্মের জন্য একটা জায়গা আছে। আর যেগুলা ফিল্ম মানে অ্যাকচুয়ালি গার্বেজ, অ্যাকচুয়ালি মানে দেখার মতনই না, ওগুলো তো আসলে মানে এখন আমি আসলে কথা বলে পুরো জিনিসটাকে মানে ক্যাটাগরাইজ করতে চাই না। এটা আসলে অনেক ওপেন একটা সাবজেক্ট। এই ডিবেটটা অনেক পুরনো, অনেক বড় ডিবেট। আর ফিল্ম কমার্শিয়ালিটি মিনিংফুল বা অ্যাকচুয়ালি আমাদের দেশে যেটা হলো যে আমরা যে আর্ট ফিল্ম গুলো, সো কল আর্ট ফিল্ম, মানে ওগুলো তো অডিয়েন্সকে টাচ করতে পারে নাই বা অডিয়েন্স ওটা নিতে পারে নাই, বা আমরা এজ এ ফিল্ম মেকার্স ব্যর্থ হয়েছি যে আমাদের যে এক্সপ্রেশনস এটা অডিয়েন্স বুঝতে পারেনি, বা আমাদের ফিল্মস গুলো ফ্লপ হয়েছে ওইভাবে। তাই জন্য মানে একটা দ্বন্দ্ব হয়ে গেছে যে এফডিসি ঘরানার ফিল্মস গুলো যেগুলো কমার্শিয়াল ফিল্ম, ওরা আর্ট ফিল্মস থেকে অ্যাকসেপ্ট করবে না, বিকজ ওই আর্ট ফিল্মস গুলো ওই ফিল্মই হয়নি এখন পর্যন্ত। আমার মনে হয় এখনো তো কোনো একটা প্রপার ফিল্মই আমরা তৈরি করতে পারিনি আসলে আমাদের আর্ট হাউস ঘরানার থেকে। মানে গেরিলা অফকোর্স একটা ভালো এক্সাম্পল যে হয়েছে, গেরিলা একটা এক্সাম্পল, কিন্তু এটা পরে আর কি হয়েছে? তো অডিয়েন্স আমাদেরকে কেন অ্যাকসেপ্ট করবে? তো এফডিসি ঘরানার ফিল্ম মেকাররা আমাদেরকে কেমন করে অ্যাকসেপ্ট করবে? ওদের তো আগে দেখতে হবে যে ওরা যেটা বলছে ওদের কাজের মধ্যেও কি একই কথা আসছে নাকি। এখন হতে পারে যে একটা নতুন জেনারেশন অফ ফিল্ম মেকার আসতেছে, তারপরে যারা পুরনো আছে ওরাও রিয়েলাইজেশন করছে, ওরাও ক্রাফটটাকে আরো ভালো করে বুঝতে পারছে। এখন হতে পারে আমার মনে হয়, তারপরে আমাদের সাজ যে অডিয়েন্স পেলো, কানজে, মানে সবকিছু মিলে একটা জায়গায় যাচ্ছে আমাদের সিনেমা, হতে পারে বা ফিউচারটা অনেক মানে অনেক হোপফুল লাগছে। কিন্তু তাও অনেক বাধা মনে হচ্ছে, যখন কিভাবে আমাদের ডিরেক্টরস আর অ্যাক্ট্রেসেস থেকে পাশের দিকে ধরে নিয়ে যাচ্ছে, বা এগুলোও তো এক ধরনের আমাদের উপরেও ক্ষতি হচ্ছে। মানে আমাদের নাম, আমাদের প্রফেশনের যে স্ট্যাটাস, এগুলোর উপরে ক্ষতি হচ্ছে, আমাদের অনেক কিছু ফ্রিডম কমে যাচ্ছে। ফাইট চলছে, সবসময় চলছে। এমন হয় যখন
90s এ সময় যখন সিনেমা হলে বম করছিল, ওই মেন্টালিটিতেই আছে এখনো। আমাদেরকে দেখতেই পারে না এক ধরনের, মানে জেনারেল মানুষ যারা ফিল্ম মেকিং এর সাথে জড়িত, ওরা খারাপ, ওরা ভালো না, ওরা নোংরা, এটা এখনো তো আছে। তো এটা কিভাবে হয়েছে এই জিনিসটা? এটা কমার্শিয়াল ফিল্ম একটা আইডিয়া আছে মাথায়, আর্ট ফিল্ম একটা আইডিয়া আছে মাথায়, মানে সবকিছু মিলে কোনো ঠিকভাবে ক্লিয়ার না আসলে। এটা কারো আসলে বসে এটা ক্লিয়ার করতে হবে যে এইটা হলো জিনিস। আমাদের আসলে প্রোটেকশন লাগবে ফ্রম বিং, মানে একদমই মানে হারাই যেতে পারি ফিল্ম ইন্ডাস্ট্রিটা যদি মানে নার্চার না করেন ফিল্ম ইন্ডাস্ট্রি বা আমাদের টিভি ইন্ডাস্ট্রি, তাহলে এটা একদমই নষ্ট হয়ে যাবে, মানে মানে গায়েব হয়ে যেতে পারে। সামির ভাই, একটা জিনিস সেটা হচ্ছে যে যদিও তুমি বলেছো যে তোমার পড়াশোনাটা একটা সময় তুমি এডিটিং এর চুজ করেছিলে, এডিটিং এ করেছো, কিন্তু যেহেতু তুমি দীর্ঘদিন নির্মাণের সাথে জড়িত, সহায়ক হিসেবে ছিলে বা নিজে নির্মাণ করেছো, বিজ্ঞাপন বা চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত, তুমি কি আশা করোনি যে প্রথম চলচ্চিত্র পুরস্কারটা তুমি নির্মাতা হিসেবে পাও, অ্যাজ এ ডিরেক্টর পাও, অ্যাজ এ এডিটর না? ও না না, ওরকম প্রথমবার প্রথম যেটাই পাই এটাই ভালো। ওরকম কোনো রেস না যে এটা, কিন্তু আমি চাই আরো মানে পুরস্কার পেতে, আমার অনেক ভালো লাগে, অ্যাপ্রিশিয়েটেড হতে খুবই 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 খুশি লাগে, অনেক এনকারেজমেন্ট দেয়। আর তো আই এম ফাইটিং ফর পুরস্কার পাওয়ার ডিরেকশন অলসো, কেন আমি মানে মনে করি যে ভালো ভালো ডিরেকশন, আমার মনে হয় আমার ডিরেকশন ইজ বেটার দ্যান মাই এডিটিং। এরকম অবশ্যই অবশ্যই, আমরাও চাইবো, আমরা যারা এই ফিল্ডে অনেকদিন ধরে আছি, আমরা তোমার নাম শুনি ভাই, তোমাদের মতো গুণী মানুষদের সবসময় নাম শুনি। আমি চাইবো একজন সামির আহমেদ নির্মাতা হিসেবে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার শোকেজে রাখবে। মানে আমি হলো ওইভাবে ওরকম জিনিয়াস না যে আমি দেখি আমাদের এখানে ঢাকায় অনেক ছেলে মেয়েরা আছে যারা ওরা এত ট্যালেন্টেড, এত জিনিয়াস যে ওরা গল্প ক্রিয়েট করতে পারে বা ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে বা সিনস লিখতে পারে, মানে এরকম। মানে আমার ওই ট্যালেন্টটা আসলে কম আছে। মানে আমি যদি নিজে লিখতাম অনেক বা গল্প যদি লিখতাম, তাহলে হলো যে আমার নিজের ডিরেকশনের কাজ আর অনেক আসতো, এখন অলরেডি চলে আসতো। কিন্তু আমি যে আমার যদি ক্যারিয়ারটা দেখো, আমি বিজ্ঞাপন করছি, বিজ্ঞাপন ডিরেকশন দিচ্ছি 2003 থেকে এখন পর্যন্ত 2018 পর্যন্ত, 2 বছর ধরে হতে পারে কম করছি বিজ্ঞাপনের কাজ। তো বিজ্ঞাপন হলো কি, এটা হলো একটা এজেন্সি হলো একটা স্ক্রিপ্ট দেয়, আর স্ক্রিপ্টটা ডিরেক্টরকে দেয়, ডিরেক্টর স্ক্রিপ্টটা পড়ে সে ভিজুয়ালাইজ করে, তারপরে ওইটাকে এক্সিকিউট করে। তো স্ক্রিপ্টটা ইউজুয়ালি আরেকজন দেয়। তো অ্যাকচুয়ালি আরেকজনের আসলে চিন্তাগুলাই আমি অ্যাজ আ মানে টেকনিশিয়ান, অ্যাজ এ ফিল্ম মেকার, আমি ওই জিনিসটাকে বানিয়ে দিচ্ছি। তো এটাই হলো আমি করে আসছি হলো অনেক বছর ধরে। ফিকশনের ক্ষেত্রেও কিন্তু আমি প্রত্যেকটা ফিকশন যেটা আমি বানাইছি, ড্রামা বা ওয়েব সিরিজ, এইগুলোও কিন্তু আমার নিজের গল্প বা আমার নিজের ক্রিয়েশন না, এগুলো সব আসছে হলো ফ্রম দ্য প্রডিউসার আমাকে দিয়েছে একটা স্ক্রিপ্ট বা একটা কনসেপ্ট যে এইটার উপরে একটা কাজ করেন। তো আমি ওইভাবে একজনের একটা কনসেপ্ট নিয়ে ও ওইটার উপরে নিজের চিন্তাগুলো অ্যাড করে আর নিজের মানে হোপফুলি আর নিজের পার্সোনালিটি দিয়ে করছি কাজগুলো এখন পর্যন্ত। তো ওই ম্যাচুরিটিতে আসে নাই, বা আমি ওয়েট করছি আমি ওই জায়গায় ওই লেভেলে পৌঁছাতে, যেখান থেকে আমি নিজে গল্প ক্রিয়েট করবো আর নিজের গল্পগুলাই বানাবো, ট্রাই করছি। ভাই, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে তুমি কি মনে করো বড় বাজেটই
মানে শিল্প নির্মাণের একমাত্র সহায়ক, নাকি মধ্যম মানের বাজেটেও পসিবল? এখন আমি মনে করি বাজেট হলো যে কোনো বাজেটে ছবি বানানো, মানে কাজ করা যায়, যে কোনো বাজেটে যে কোনো কাজই করা যায়, কিন্তু একটা প্ল্যান থাকতে হবে। আমি কম বাজেটে কাজ করলাম কিন্তু আমার প্ল্যান থাকতে হবে। কিন্তু আমার কথা হলো যে আমাদের তো ইনকাম করে থাকতে হয়, বাস মানে ঢাকা শহরে একটা বাসা ভাড়া করে বা মানে মাসে মাসে খরচগুলা দিয়ে থাকতে হয়। তো ওইভাবে তো আমাদের ইনকাম করতে হয়। যে যে কাজগুলো আমি পেয়েছি, ফিকশনের কাজগুলো, ওইগুলো কিন্তু করে আমি নিজে কোনো কিছু রাখতে পারি, আমার কোনো ইনকামই হয় না। তো কেমনে করে একটা ফিল্ম মেকার সার্ভাইভ করবে যদি বাজেট না বাড়ায়? তাহলে আমি কিভাবে সার্ভাইভ করবো? আমি তো আমার সব বাজেটের তো সবকিছুই চলে যাচ্ছে হলো প্রোডাকশনে বা আমার টিমে। এটা তো আমার মনে হয় বাজেট বাড়াতেই হবে। না আবার এখন আমি চিন্তা করে ফেলছি যে বাজেট যদি আমি ঠিক না পাই আমি কোনো কাজই করবো না। এটাই হলো না, আমারই ক্ষতি হয়, আমারই নাম খারাপ হবে। খারাপ হলে তো ছোট বাজেটের দিয়েও কাজ হতে পারে, ছোট বাজেট কাজ হতে পারে, কিন্তু এটা একটা অন্যায়। কেন? তাহলে মানুষকে না না টাকা দিয়েই কাজ করতে হবে। এটা তো করা উচিত না। মানে এটা কি বলতে চাইছো সামির ভাই যে বাজেটটা আসলে গল্প বান্ধব হওয়া উচিত, মানে গল্পটা যেমন ডিজার্ভ করে বাজেটটা ঠিক তেমন হওয়া উচিত? মানে আমি প্রয়োজনের বাইরে আমি অতিরিক্ত খরচ না করলেও তো হয়, মানে যেটা আমার গল্পটা এমন ডিমান্ড করছে আমার বাজেটটা ঠিক এমনই হোক, এরকম কি ব্যাপারটা? ওরকম ব্যাপারটা না। একটা গল্প আছে, ওই গল্পটা বাজেট দরকার হলো 10 লাখ টাকা, কিন্তু প্রডিউসার বলছে এটা 2 লাখ টাকা করে দাও। তখন আমি কি করব? তখন গল্পটাকে একটু চেঞ্জ করতে হবে। গল্পটাকে একটু চেঞ্জ করে ওই একই গল্প রেখে কিন্তু জিনিসপত্র কমায় দিয়ে ওটা 2 লাখ টাকাও করা যায়। আমি ওটাই বলছি। তাহলে তো কম্প্রোমাইজ হলো, তখন তো ওটা গল্পটার অঙ্গহানি হলো। অবশ্যই হলো। হ্যাঁ, অবশ্যই হলো। ওই কম্প্রোমাইজে তো গল্পের ক্ষতিই হয়। এরকম না যে ভালো কাজ ভালো বাজেট হতে হবে আর খারাপ কাজ মানে ছোট বাজেট, এরকম না। ছোট বাজেটেও অনেক ভালো কাজও হতে পারে। দ্যাট ডিপেন্ডস অন আ লট অফ ফ্যাক্টরস। ভালো কাজ হওয়ার জন্য শুধু বাজেট ফ্যাক্টর না আসলে, কিন্তু একটা মিনিমাম তো থাকতে হয়। তাহলে যদি না থাকে তাহলে আমরা সার্ভাইভ করবো কিভাবে? সামির ভাই আমাদেরকে বলো যে আমাদের এই যে শিল্পটা, এই শিল্প মাধ্যমটা, এটা কতটুকু গুরুমুখী বিদ্যা, এটার সহায়ক আর একটা প্রশ্ন করতেছি। সেটা হচ্ছে যে এই যে তৎসংশ্লিষ্ট যেই প্রাতিষ্ঠানিক শিক্ষা, মানে এই রিলেটেড যেই প্রাতিষ্ঠানিক শিক্ষা, এটার কতটুকু দরকার আছে বলে তুমি মনে করো? কতটুকু গুরুমুখী বিদ্যা আর এই রিলেটেড পড়াশোনা, নট দ্যাট যে এমবিএ বিবিএ করা, ওটা না, মানে এই রিলেটেড পড়াশোনা। যেমন তুমি এফটিআই থেকে একটা সাবজেক্টে পড়ে আসছো, দেন তুমি এই রিলেটেড আছো। আমি বলছি এই রিলেটেড পড়াশোনা, যেমন কিছু ভার্সিটিতে ফিল্মের মিডিয়া আছে, কিছু ভার্সিটিতে আজকাল তোমার নাট্যকলা পড়ানো হয়। তো এই রিলেটেড পড়াশোনা কতটুকু কি দরকার আছে বলে তুমি মনে করো? মানে এখন হলো আমি তো নিজেই হলো জগন্নাথ ইউনিভার্সিটির টিচার, ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের। ওইটা হলো খুলেছে হলো 4-5 বছর আগে। আমি জয়েন করছি 3 বছর হয়েছে। আর ওইটার আগেও আমি ওই ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম, ওখানে যে ফটোগ্রাফি টেলিভিশন এন্ড ফিল্ম ডিপার্টমেন্ট আছে, ওখানে আমি ক্লাস নিয়েছি। তো এখন হলো যে আমি নিজে তো ফিল্ম স্কুল থেকে আসছি। যদি আমি ফিল্ম স্কুলে না যেতাম তাহলে হতে পারে আমি এই জায়গায় আসতেই পারতাম না। এটা আমার ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে একই না। আর আমি বলি না যে এটা যে একটা মাস্ট বা একদমই মানে এটা করতেই হবে যে এক ফিল্ম বানানোর জন্য একজনের ফিল্ম স্কুলে যেতে হবে। এটা কিন্তু একদমই ম্যান্ডেটরি না যে ফিল্ম স্কুল ছাড়া আমি কিছুই করতে পারবো না, এরকম তো না আসলে।
আহ, আহ, আমাকে যেটা ফিল্ম স্কুল দিয়েছে সেটা হলো যে একটা জায়গা দিয়েছে যেখানে আমার মতন আরো অনেক এরকম 102 জন মানুষ আছে যে আমার মতন চিন্তা করে, আমার মতন একই স্বপ্ন আছে। তো কানেকশন দিয়েছে, একটা মানে একটা ওয়েব, একটা প্ল্যাটফর্ম বানাতে পারছি ফিল্ম স্কুল থেকে। তো আমাদের এখন যে ইনস্টিটিউট গুলো আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, এখানে যে আমরা যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে ফিল্ম মেকিং এর মতন একটা কোর্স অফার করতে পারছি, এটাই তো আমার কাছে একটা ড্রিম লাগে যে আমি ইন্টারমিডিয়েট পাস করে আমি ইউনিভার্সিটিতে গিয়ে ফিল্ম মেকিং উপরে একটা ব্যাচেলার্স নিতে পারছি। এটা থেকে অ্যামেজিং আর হতে পারে না আসলে। অন্য কোন দেশে আছে এরকম আমি এখনো জানি না, কিন্তু অনেক কম দেশই আছে যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে ফিল্ম মেকিং এত মানে ইন ডেপথ শিখা হচ্ছে, বা প্রত্যেকটা কোর্স, প্রত্যেকটা ক্লাস হলো ফিল্ম মেকিং। আমাদের জগন্নাথ যেরকম ফার্স্ট আমাদের হলো 4 ইয়ার কোর্স জগন্নাথের। ফার্স্ট ইয়ারে হলো আমরা মানে আমাদের কোর্স সিলেবাসটা এমন যে আমরা হলো বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং অফ আর্টস, অফ হিস্ট্রি, অফ ফাইন আর্টস, অফ ল্যাঙ্গুয়েজ, এগুলো আগে দিই। তো আমাদের আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমাদের আছে ইন্ট্রোডাকশন টু ওয়ার্ল্ড হিস্ট্রি, তারপর আছে আর্ট, ইস্টার্ন আর্ট হিস্ট্রি আছে, ওয়েস্টার্ন আর্ট হিস্ট্রি আছে, তারপরে ফিলসফি আছে, এইসব সাইকোলজি আছে, এগুলা প্রথম বছরে শেখায়। তারপরে সেকেন্ড ইয়ারে হলো আমরা আস্তে আস্তে ফিল্ম কোর্সেস ইন্ট্রোডিউস করি, যেরকম ইন্ট্রোডাকশন টু এডিটিং, ফিল্ম এডিটিং, বা হোয়াট ইজ আর্ট ডিরেকশন কোর্স, বা মিউজিক ইন ফিল্ম, এরকম কোর্সগুলো দিয়ে স্ক্রিন রাইটিং, ইন্ট্রোডাকশন টু স্ক্রিন রাইটিং, স্ক্রিন প্লে রাইটিং বা ডিরেকশন। সো তারপরে স্ট্যান্ডার্ড ফিল্ম ডিরেকশন কোর্স, তারপরে অ্যাডভান্স ফিল্ম ডিরেকশন কোর্স। তো এরকম ভাবে হলো কোর্সগুলো ডিভাইস করা। সো ইটস আ মানে অপরচুনিটি ফর স্টুডেন্ট টু এক্সপ্লোর, মানে ওর মানে আমার কাছে লাগে এটা বিরাট বড় একটা স্পেস দেওয়া হচ্ছে আমাদের ইউথকে, যে ইউনিভার্সিটিতে এরকম কোর্স অফার করছে। তো আমরা টিচার্স, আমাদের কাছে ওরকম টাইমও নাই বা টাইম থাকে না আসলে, আর অলসো ইকুইপমেন্টও একটা ঘাটতি আছে, যে ওরকম ইকুইপমেন্ট নাই আমাদের স্টুডেন্টসদেরকে ওইভাবে প্রপারলি শেখানোর, প্রপারলি টিচ দি স্টুডেন্টস। কিন্তু মানে জিনিসটা যে আছে আর এটা ইউজ করতে পারে একজন স্টুডেন্ট, আর যদি প্রপার টিচার আমরা নিতে পারি, আরো ডেডিকেটেড টিচার, আরো যারা টাইম দিবে, তাহলে মানে আমার মনে হয় ফিল্ম মেকিং মানে প্রতি বছর যদি আমরা বের করতে পারি স্টুডেন্টস এই সবগুলো ইউনিভার্সিটি থেকে প্রায় 100-200 জন, তাহলে কিন্তু মানে একটা মানে ইট উইল হ্যাভ এন এফেক্ট, আমাদের পুরো ইন্ডাস্ট্রির উপর একটা এফেক্ট হবে, কোয়ালিটি অফ প্রোডাকশন এর এফেক্ট হবে, তারপরে আরো যে মানুষ এই ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ডেন্ট হবে এটা একটা এফেক্ট হবে অন দ্য সোসাইটি অলসো। তো আই এম ফর ফিল্ম এডুকেশন, মানে আমি চাই যে ফিল্ম এডুকেশন থাকুক, কিন্তু আমি মনে করি না যে এটা ম্যান্ডেটরি ফর এ পারসন টু বিকাম আ ফিল্ম মেকার। ফিল্ম মেকিং আসলে যে কোনো ফিল্ড থেকেই আসতে পারে। আসলে একজন হিস্ট্রি উপরে বই লিখছে, সে এসে একটা ফিল্ম বানাতে যেতে পারে, সে ফিল্ম বানাতে পারে। এভাবে যে কেউ একজন বই লিখতে পারে, মানে এটা আসলে ওরকম এডুকেশন দরকার নেই, এটা লাইফ এক্সপিরিয়েন্স খুবই দরকার। এটা যত বেশি তুমি লাইফ নিয়ে জানো তত 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 ভালো ফিল্ম বানাতে পারবো। কিন্তু যদি ফিল্ম স্কুলে যান বা ফিল্ম মেকিং শিখেন, তাহলে ওভারঅল একটা মানে ইম্প্যাক্ট করবে আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের যে কালচার, ফিল্ম কালচার বা ফিল্ম মেকিং কালচার বা ফিল্ম ওয়াচিং কালচারে একটা ইম্প্যাক্ট করবে, যেটা খুবই দরকার। স্পেশালি যে রেসপেক্টটা পাওয়া, যে একজন মিডিয়ার লোক যেন একজনকে বলে রেসপেক্টটা পায়, যে আমাদের কাজকে
ওরা সম্মান দেয়। সামির ভাই, এই কোশ্চেনটা আমার লিস্টে ছিল না, একটা কোশ্চেন হঠাৎ করে মাথায় আসলো। এটা হচ্ছে যে তুমি যেহেতু টিচার হিসেবে একটা ভার্সিটিতে আছো, হ্যাঁ যেহেতু তুমি একটা ভার্সিটিতে টিচার হিসেবে আছো এবং তোমার সাবজেক্ট হচ্ছে ফিল্ম এন্ড মিডিয়া এই রিলেটেড, তোমাদের এখান থেকে কোনো ছেলে বা মেয়ে কি বের হয়েছে যারা এই এখন সরাসরি নির্মাণের সাথে যুক্ত? হ্যাঁ, আমি আমার আমি একটা ওয়ার্কশপ করছিলাম, মুভি আনা ওয়ার্কশপ। ওখান থেকে ওখানে ওই ওয়ার্কশপের ছিল বান্না, ওই যে এখন যে অনেকগুলা টেলিভিশন নাটক করে। হ্যাঁ হ্যাঁ, মাবরুর রশিদ বান্না। বান্না ছিল, তো ওই হলো সবচেয়ে ফেমাস স্টুডেন্ট। আর পরে আর এখন তো মাত্র শুরু হয়েছে এইগুলা, এখনো যারা বের হয়েছে বা বের হবে এখনো ওরা ওইভাবে দেখাতে পারেনি ওদের কাজগুলা। কিন্তু বলা যায় বান্নাই, আমি একটা ওয়ার্কশপ ওকে, আমি ছিলাম ওয়ার্কশপের টিচার আর ও ছিল স্টুডেন্ট, বলতে পারি যে ও আমার স্টুডেন্ট ছিল। আর ভাই আচ্ছা, এবার একটু জানাও ভাই যে নির্মাতার যে সিগনেচার মার্ক, এই সিগনেচার মার্কটা কিভাবে তৈরি হতে পারে, বা এটা কি স্বল্প কাজেও তৈরি হওয়া সম্ভব কিনা? সিগনেচার মার্ক ব্যাপারটা নিয়ে, এটা নিয়ে অনেক রকম মতবাদ আছে। তুমি তোমার মতো করে একটু যদি বলতে যে সিগনেচার মার্ক ব্যাপারটা একজন নির্মাতার, এটার ব্যাপারটা কি? সিগনেচার মার্ক তো আসলে এখন আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করি বা বিজ্ঞাপন যখন বানাই, তখন কিন্তু বিজ্ঞাপন দেখলে একটা লাক্স বিজ্ঞাপন, এটা তো দেখে বোঝা যায় না যে এটা ডিরেক্টর কে ছিল। সব লাক্স বিজ্ঞাপন কিন্তু একই রকম হয়, তো ওখানে কোনো সিগনেচার মার্ক নাই। কিন্তু একটা ফিল্ম দেখি, আর এই ফিল্ম দেখে ফিল্ম দেখেই বুঝতে পারে যে এইটা তো ওর ফিল্ম। এরকম ওয়েস অ্যান্ডারসন ফিল্ম বা জন লুক গোদাদ বা টার্কভস্কি বা যে কোনো ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, ওর একটা ফ্রেম দেখলেই বোঝা যায় যে এটা হলো সত্যজিৎ রায়। কেন ওই ফ্রেমের মধ্যে আমি ওকেই দেখতে পারি, ওই ডিরেক্টরকে দেখতে পারি, তার গলাকে শুনতে পারি, তার ভয়েস শুনতে পারি, তার এসেন্স, তার স্পিরিটকে আমি ধরতে পারি ফ্রেমের মধ্যে। তো ওই মার্কটাই হলো যে ওই জিনিসটা, তোমার নিজের স্পিরিটটা যেন ওই ফ্রেমের মধ্যে আসে, ওই ক্যারেক্টার্স গুলোর মধ্যে আসে, ওই কালার্স গুলোর মধ্যে, ওই আর্টের মধ্যে, সবকিছুর মধ্যে যেন ওই স্পিরিটটা থাকে। তাহলেই আমার মনে হয় ফারুকির মধ্যে ওইটা আছে, আমার ফারুকির মধ্যে আছে, অমিতাভ রেজার মধ্যেও আছে। আমি রিক্সা গলের ট্রেলার দেখে তো খুবই লাগছে যে অমিতাভ রেজাকে দেখতে পারছি এই ট্রেলারের মধ্যে, স্টাইলটা আছে, ওর পার্সোনালিটি তো যদি দেখতে পারি তাহলেই তো ওইটা স্টাইলাইজড বলা যায়। ভাই আমাদের এখানে আমি জানি না তুমি এই ফিল্ম নিয়ে পড়াশোনা করো, তুমি এটা আমার চেয়ে অবশ্যই বেশি জানবে বা বিস্তর পড়াশোনা আছে তোমার এই সাবজেক্টে। আমাদের এখানে সিঙ্গেল নাটকের চর্চা আছে এবং ভয়াবহভাবে এই চর্চা হয়। আমাদের এখানে প্রচুর সিঙ্গেল নাটক বানানো হয় এবং আমি জানি না ওয়ার্ল্ডে আর কোথাও আছে কিনা, তো এইখানে আমি শুনেছি বা দেখেছি এরকম বলে যে আমি কয়েকটা নাটক বানিয়ে হাত পাকাচ্ছি, সিনেমায় হাত দিব। তো এভাবে কি আসলে হাত পাকানো যায় কিনা, এটা আমার খুব জানার ইচ্ছা আছে। অনেকেই বলে যে আমি আসলে একটু নাটক বানিয়ে হাত পাকিয়ে নিচ্ছি আমি সিনেমা। এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো? এখন হলো যে এটা সবকিছু একটা এডুকেশন তো লাগে। হাত পাকানো যে বলছে এটা মানে যে আমি একটু শিখে নেই, আমি একটু আরো এক্সপিরিয়েন্স হই, আমি একটু আরো মানে নিজেকে বুঝি যে আমি কতটুকু করতে পারি। এখন আমার মনে হয় ইটস মানে একটা স্টেপিং স্টোন লাগে। অনেক ব্রিলিয়েন্ট ডিরেক্টর আছে যাদের আসলে ওরা প্রথম ফিল্মই মানে ওদের প্রথম ফিল্ম ওদেরকে উড়াই দিচ্ছে,
বা ওরা হলো মানে মানে ওদের কোনো কিছু করতে হয় না, ওদের কোনো স্টেপস নিতে হয় না। উল্টা পৃথিবীতে একজন দুজনের কাছে একজন দুজনই হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য ফিল্ম মেকারসদের আস্তে আস্তে তো শিখতে হয়, স্টেপিং স্টোনস নিতে হয়। প্রথমে একটা 1 মিনিটে একটা কাজ করবে, তারপরে আবার একটা 3 মিনিটের কাজ করবে, তারপরে একটা 10 মিনিটের কাজ করবে, মানে আস্তে আস্তে একটু বাড়বে বাড়বে বাড়বে। এইভাবেই আসলে প্রসেসটা অফ লার্নিং মেবি ফর মোস্ট অফ দ্য পিপল, যে এক ধরনের কনফিডেন্স গেইন হয়। যদি প্রথমেই যদি একটা বড় কাজ করি, তাহলে ওটা তো আমি করতেই পারবো না, কারণ আমার কনফিডেন্সই নাই, ওই ভারটাই আমি নিতে পারবো না। কিন্তু আস্তে আস্তে যদি আমি ছোট ছোট কাজ করে 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 আমার কনফিডেন্সটা আমি যদি নিয়ে মানে ক্রিয়েট করতে পারি আমার নিজের মধ্যে, তখন আমি বড় কাজটা করতে পারবো। মানে ওইভাবেই। আর এক ধরনের এটা একটা ফিয়ার আছে, অফকোর্স ভয় অনেক কাজ করে প্রত্যেকটা কাজের আগে। অনেক সবাই নার্ভাস থাকে অনেক। আর আর যতই মানে বিখ্যাত ডিরেক্টর, নার্ভাসনেস সবসময় কাজ করে প্রত্যেকটা কাজের আগে। আর অলসো তো হাত পাকানো ব্যাপারটা বলে যে নাটক করে করে হাত পাকানো, মানে নাটকের বাজেট হলো কত, 2 লাখ 1 লাখ টাকা। ওই 1 লাখ টাকায় কি বানায় 1-2 দিন শুটিং করে এক্সপিরিয়েন্সটা শিক্ষাটা নিল, এক্সপিরিয়েন্সের যে লেসেন্স গুলো সে নিল, আস্তে আস্তে সে সিনেমা বানাবে। আমারও তো প্ল্যান এরকম। আমার প্ল্যান, নিজের প্ল্যান তো বিজ্ঞাপন বানিয়ে মানে আমি অনেক কিছু শিখছি। আমি ক্যামেরার কাজও করছি, ক্যামেরার কাজ করে অনেক কিছু শিখছি, যেটা আমি ক্যামেরার কাজ করার আগে আমি জানতামই না, বা সিনেমাটোগ্রাফি কাজ করার আগে আমি জানতামই না। আমি 2-3 বছর সিনেমাটোগ্রাফি কাজ করছি প্রফেশনালি। ওইটার পরে আমি ডিরেকশনে ঢুকতে পারছি অনেক কনফিডেন্ট। তো স্টেপ বাই স্টেপ সবার জন্য ডিফারেন্ট হবে, একই না সবার জন্য। আর আরেকটা জিনিস হলো, আমার মনে হয় যে আমরা যে সবাই ডিরেক্টর হতে চাই, এটা খুবই বাজে। ফিল্ম মেকিং এর অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট হলো অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য ডিরেকশন ডিপার্টমেন্ট। লাইক প্রোডাকশন ডিজাইন, লাইক কস্টিউম, প্রডিউসিং, তো এগুলাও অনেক অ্যাজ স্ট্রং অ্যাজ ডিরেকশন করতে হবে। আমার প্রডিউসার যদি আমার মতন মানে ডিরেক্টরের মতো, আমার মনে হয় যে আমি জানি অনেক কিছু ফিল্ম মেকিং এর ক্ষেত্রে, ফিল্ম মেকিং প্রসেসের ক্ষেত্রে। আমার প্রডিউসার যে আমার পাশে আছে ওরও জানতো, আমার যে অ্যাসিস্ট্যান্ট ওরও জানতো, আমার যে ফোকাস পুলার ওরও জানতো। তো সবাই অনেক এডুকেটেড হতে হবে, অনেক প্রফেশনাল হতে হবে, সবাই অনেক মানে ওরকম হতে হবে, মানে জিনিয়াস টাইপই হতে হবে এই ফিল্ডে ভালো করার জন্য। আর ডিরেকশন ইজ নট দ্য অনলি থিং, অন্যান্য ডিপার্টমেন্ট গুলোতেও এক্সেল করার অনেক স্কোপ আছে, আর থাকার উচিত। ইনকাম করার যে অপরচুনিটি গুলো থাকা উচিত অন্যান্য ডিপার্টমেন্টে। সাউন্ড, এডিটিং, এনিথিং, অ্যানিমেশন, কত বড় বড় ডিপার্টমেন্ট আছে যেখানে কত বড় বড় ইন্ডাস্ট্রি গ্রো করা যায়। আর এটা তো ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি। ফিল্ম মেকিং তো আমাদের নিজেদের কাজ তো আছে, আমরা এরকম যদি একটা হাব বানাতে পারি বাংলাদেশে, যেখানে বিদেশি কাজগুলো যদি এখানে আনতে পারি, এখানে যদি আমরা বিদেশি কাজের সাউন্ড ডিজাইন করে দিতে পারতাম, বা বিদেশি কাজের একটা এডিটিং করে দেই, বা যে কোনো জিনিস, মানে পসিবিলিটি তো অনেক 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 হিউজ। ও বাংলাদেশ আবার জিতলো আজকে। যাক, এই এর মধ্যে আমরা এটিকে উইশ করে দিই বাংলাদেশ টিমকে, কারণ আমিও এই ইন্টারভিউর জন্য দেখতে পাচ্ছিলাম না। যাক, একটা ভালো নিউজ জানা গেল। তৃতীয় এটা তো মনে হয় T20 জিতলো আজকে বাংলাদেশ। যাক, গুড নিউজ। এটা খুবই একটা মজাদার একটা মুহূর্ত। একটা আমাদের ইন্টারভিউর মধ্যেই একটা ভালো একটা গুড নিউজ পাওয়া গেল।
গুড নিউজটাই আসলে অবাক লাগে, বুঝছেন মানে ফরহাদ। হ্যাঁ। আমি জানি না মানে এত যে লকডাউন, তারপরে বলছিলাম যে এই যে ক্রিকেট খেলা যে দেখছি আর এখানে যে দিচ্ছি অস্ট্রেলিয়ার এগেনস্টে, আর হলো যে এর মধ্যে আবার লকডাউনও হচ্ছে, সব দোকান সব বন্ধ, সবাইকে বন্দি করে রাখছে বাসার ভিতরে। কিন্তু ক্রিকেটার্সরা তো মাঠে যেতে পারছে, ওরা খেলতে পারছে। তারপর ক্রিকেটের যে আমাদের যে ক্রিকেটের বোর্ডের যে হেড, তার ফ্যামিলি কিন্তু দেখছে স্টেডিয়ামে বসে। এখন এটা তো আমার কাছে লাগছে খুবই ফুল অফ হোলস এন্ড মানে ডাবল স্ট্যান্ডার্ড। আর আমরা খুশি হচ্ছে বাংলাদেশে, কিন্তু এই লকডাউনের জন্য যে কত ক্ষতি হচ্ছে মানুষের, এটা কিন্তু দেখছি না। এখন সামির ভাই বলতে গেলে দুজনই যেহেতু আমরা অন লাইভে বা টাইপের একটা ভিডিওর মধ্যে আছি, সরকারের বিপদ আবার কোনটা কি চলে যায়, বাসা থেকে ধরে টরে নিয়ে গেলে আরেক বিপদ হবে। আমরা সব মধ্যবিত্ত মানুষজন, সংসার বাঁচাতে হবে, আমাদের ধরে নিয়ে গেলে আমাদের উপরের কোনো বড় ভাই নেই। সো আমরা বেটার এই প্রসঙ্গ এড়িয়েই যাই। না, আকরাম আমাকে ফোন করলো, আকরাম খান, ও হলো খুবই মেজাজ খারাপ, ও চয়নিকি চৌধুরীকে কেন আটক করছে। তো আমাদের রাস্তায় নামানো, আমরা আন্দোলন করা উচিত, কিছু একটা করা উচিত, আমাদের কি মানে ফিজিক্যালি কিছু করা উচিত, রাস্তায় নামতে হবে বা মানুষের মধ্যে চিন্তা হচ্ছে যে কিছু একটা করা উচিত। দেখা যাক সামির ভাই, নিশ্চয়ই আমার মনে হয় যে ডিরেক্টর গিল্ড আছে বা সিনেমা, উনি তো যেহেতু সিনেমাও বানিয়েছে, তো সিনেমারও তো একটা সংগঠন আছে, তারা কি প্ল্যান দেয় আমার মনে হয় তোমাদের সেই বুঝে মুভ করা উচিত। ব্যক্তিগতভাবে মুভ করার চেয়ে সংগঠন ওয়াইজ মুভ করাটা বেশি জরুরি। গভর্নমেন্টের সাথে সংগঠন কথা বলতে পারবে। আমরা যেটা দেখেছিলাম কিছুদিন আগে নওশাবার বেলায় যেটা হয়েছিল, নওশাবা যে ভুলভাল বলে একটু ফেসে গিয়েছিল, তো সংগঠন কিন্তু একটা ভালো ভূমিকা রেখেছিল। বা কয়েকদিন আগে ফিল্মের ডিরেক্টর অনন্য মামুন, অভিনেতা শাইনবিতেও ফেসে গিয়েছে। তো সেখানেও আমরা যতটুকু জানি, ভেতরের খবর জানি যে সংগঠন ভালো সাপোর্ট দিয়েছিল। তো সংগঠনের কর্তা ব্যক্তিরা নিশ্চয়ই বসে থাকবে না, তারা নিশ্চয়ই তাদের কোনো প্ল্যানিং আছে। কারণ আমি, তুমি, আমরা, সামির ভাই, আমরা বিপদে বললে নিশ্চয়ই আমাদের জন্য সংগঠন এগিয়ে আসবে। আমি যত বড় পাপী হই না কেন, আমি যত বড় অপরাধী হই না কেন, সংগঠন কিন্তু আমাকে বলবে যে না ভাই, পাপ অপরাধ সেটার হিসাব হোক, কিন্তু আগে মানুষটাকে তুমি, সংগঠন তো ওইটাই কাজ। তো একদম তাই, যা স্মার্টলি নাও, এইভাবে না রাস্তার মধ্যে থেকে টক করে আমি উঠে নিয়ে গেলাম। আমরা তো মানে এটা কেমন উইয়ার্ড না ব্যাপারটা, কেমন মানে কি বলবো, মানে কোনো কিছু বলতেও ভয় লাগে সাহেব ভাই, কোন দিকে কাট করে ধরে নিয়ে যাবে। এমন এক দেশে বাস করি, বাক স্বাধীনতা। যাক, মূল আলোচনায় ফিরে আসি। আমাদের আলোচনা আরেকটু বাকি আছে। তোমার মতো গুণী মানুষকে তো আর বারবার পাবো না, ধরে কিছু কথা নিয়ে নিই। এটাকে যে আখ নিংড়ানোর মতো, আখ দেখবা যে ভাই নিংড়াতে নিংড়াতে পুরোটা যখন একদম শুকিয়ে যায়, তোমাকে আজকে একটু একটু নিংড়ে একটু উত্তর নিতে হবে। কষ্ট লাগে। সামির ভাই, এবার তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা চর্চা আছে। তুমি নিজে বলেছো একটু আগে যে তুমি সিনেমাটোগ্রাফিও করেছো। সিনেমাটোগ্রাফার সামির আহমেদ, ডিরেক্টর সামির আহমেদ, দুজনের কাছে একটা কোশ্চেন রাখবো। আমাদের এখানে একটা প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে যে ভালো সিনেমাটোগ্রাফার না হলে অনেক ডিরেক্টর কাজ পিছিয়ে দেয়, বা সিনেমাটোগ্রাফার নির্ভর একটা ইন্ডাস্ট্রি আমাদের এইখানে একটা প্র্যাকটিস আছে। এমন হয়েছে যে বড় বড় আর্টিস্টরা বা সেলফ ভ্যালুওয়ালা আর্টিস্টরা ডেট দিয়ে দিয়েছে, কিন্তু সিনেমাটোগ্রাফার ভালো পায়নি বলে কাজ পিছিয়ে দিয়েছে। তো এইখানে কি তুমি মনে করো যে ডিরেক্টরের গাছটা নষ্ট হচ্ছে কিনা, বা তার যে মেরুদণ্ড এটা নষ্ট হচ্ছে কিনা, নাকি কাজের স্বার্থে এটা হতেই পারে, যেটা ভালো চিত্রগ্রাহক ভালো ভিজুয়াল দিচ্ছে আমাকে? তুমি এটা কিভাবে তোমার মতো দেখো? আমি মানে সিনেমাটোগ্রাফি অনেক ইম্পর্টেন্ট একটা ফিল্মের জন্য। সিনেমাটোগ্রাফি তো মানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তারপরে তো আমার কাছে লাগে যে মানে একটা
কোলাবোরেশন ওয়ার্ক। মানে আমি যেভাবে দেখি এটা, মানে আমি অ্যাজ এ ডিরেক্টর ডিকটেটর মতন অ্যাক্ট করি না যে আমি যেরকম করে বলছি ওরকমই সবকিছু হতে হবে, ওরকম করে না। আমি চাই যে সবাই ওদের নিজেদের আইডিয়াস দাও, যেন সবাই ইনভলভ হোক, সবাই পার্টিসিপেট করুক এই ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে। যে গল্পগুলো আমরা সবাই ওন করে যে ক্যারেক্টার্স গুলো আছে ওগুলোকে যেন আরো কত বেশি লাইভলি করা যায়, আর কত বেশি রিয়েল করা যায়, এটা আমরা সবাই চেষ্টা করি। তো আমি একা কিন্তু এটা করতে পারবো না। আমার মধ্যে যে আমার টিমের মধ্যে যারা আছে, আমার টিমের মধ্যে সিনেমাটোগ্রাফার আর আর্ট ডিরেক্টর, এরা দুজন হলো প্রোডাকশনের সময় দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু পিপল। যারা ফ্রেমের মধ্যে কি হবে এরা দুজন ডিজাইন করে দিচ্ছে। সিনেমাটোগ্রাফার হলো কম্পোজিশন করছে আর লাইটিং করছে, আর আর্ট ডিরেক্টর হলো ওই অবজেক্টস গুলো দিচ্ছে আর এই কস্টিউম গুলো পড়ছে আর্টিস্টকে। অ্যাজ এ ডিরেক্টর আমার কাজ কি? আমার কাজ হলো টু এক্সপ্রেস হোয়াট আই ফিল অ্যাবাউট দ্য সিন। আর ওইটা হলো আমার কাজ হলো যে আমি যেটা চাচ্ছি ওটা যেন আমি সবাইকে কমিউনিকেট করতে পারি। আই ক্যান কমিউনিকেট টু দ্য ডিওপি, আই ক্যান কমিউনিকেট টু দ্য আর্ট ডিরেক্টর। আমার একটা ভিশন আছে, তারপর ওরা ওদের ইনপুট দিবে। ওরা তো এই কাজটাই করে সব সময়, ওরা তো প্রতিদিনই লাইট করে, আর ওরা তো অনেক প্রজেক্টের জন্য ক্যামেরা করে বা লাইটিং করে। তো ওদের আইডিয়াস আছে যেটা আমার থেকে বেশি লাইটিং এর ক্ষেত্রে বা ফ্রেমিং এর ক্ষেত্রে। সো আমি সবসময় আমার ডিওপি কে ফ্রেম করতে বলি। যদি আমার স্পেসিফিকলি আমি একটা ফ্রেম চাই তাহলে আমি ফ্রেমটা দেখাই। তো এটা আর হলো যে প্রত্যেকটা ডিরেক্টরের ডিফারেন্ট ওয়ে অফ ওয়ার্কিং আছে। সো প্রপার ওয়ে কোনো কিছুই নাই, প্রপার একদম রাইট ওয়ে একটা ওয়ে রাইট যে এরকম বলা যায় না, অনেক রাইট ওয়েজ আছে, অনেক রং ওয়েজ আছে। সো মানে ডিরেক্টর যদি অনেস্ট উইথ হিমসেলফ, ও যদি ওর ক্রাফটটা জানে, ও সিনেমাটোগ্রাফারের উপরে ডিপেন্ডেন্ট হবে না, কিন্তু ও চাবে যে তার রাইট পার্টনার, যে রাইট সিনেমাটোগ্রাফার ওর জন্য, যে ওর সাথে একটা পার্টনারশিপ হয়ে এই কাজটা করবে। তার জন্য হতে পারে ইটস অনেক ইম্পর্টেন্ট ফর ডিরেক্টর, যদি সে ওই পছন্দ মতো ডিওপি না পায় তাহলে ও শুটিং পিছাই দিবেই। যদি পছন্দ মতন ডিওপি পায় তখন দিবে। এখন এটা দেখা যেতে পারে যে ডিরেক্টর তার দুর্বল, ও খালি ওই ডিওপির উপরে ডিপেন্ডেন্ট, ওই ডিওপি হলো ওর আধা ডিরেকশন দিয়ে দেয়, এটা মানুষ বলতে পারে। কিন্তু মানে ডিরেক্টরের ওই সাহসটা নাই, ওই কনফিডেন্স নাই যে সে ভালো কাজ করতে পারবে উইথ অ্যানাদার গুড ডিওপি, যে সে আরেকটা ডিওপির সাথেও পার্টনারশিপে যেতে পারবে। কনফিডেন্সটা তার নাই, এটা ডিরেক্টরের ইনকনফিডেন্সের জন্য। কিন্তু if it's an honest director, তাহলে ও যে কোনো ডিওপির সাথে কাজ করতে পারবে, আর ও যদি জানে কিভাবে আসলে কাজ অ্যাজ এ পার্টনার কিভাবে করে কাজ করতে হয়, ওটা যদি জানে তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু আই নো তুমি কি জিজ্ঞেস করছো, যে এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে ডিওপি হলো সবকিছু করে দেয়, এরকমও আছে। ডিওপি একটা কন্ট্রাক্ট নিয়ে নেয়, ডিরেক্টর হয়ে যায় ডিরেক্টর না, তখন ডিরেক্টর হয়ে যায় ফ্লোর ম্যানেজার, সে হয়ে যায় অ্যারেঞ্জার, তখন ডিওপিটা হয়ে যায় আসলে ডিরেক্টর এন্ড ডিওপি। তখন ডিওপিও অ্যাক্টরস থেকে সাথে কমিউনিকেট করে যে এরকম একটু করে, এমনি তো করতে হয়, কেন ডিওপিও অ্যাক্টরদের সাথে কমিউনিকেট করতে পারবে, কেন একটু প্রোফাইল যদি চায়, একটু যদি এদিক ওদিক চাই ওর ফেসটা বা মুভমেন্টের মধ্যে একটু যদি চায় ডিওপি, এটা কিন্তু চাইতেই পারে অ্যাক্টরদের সাথে। কিন্তু আই আন্ডারস্ট্যান্ড ইওর পয়েন্ট, কিন্তু মানে যারা ভালো ডিরেক্টর ওরা কিন্তু কোনো ডিওপির উপরে ডিপেন্ডেন্ট না, ওরা হলো কোলাবোরেশন, পার্টনারশিপের উপরে ডিপেন্ডেন্ট, নট অন এনি ডিওপি ও নিজের ল্যাকিং এর থেকে। একটা জিনিস আমার ব্যক্তিগত জানার আছে, এটা আমার হঠাৎ করে মনে হলো, আমাদের কি আসলে এডিটিং শেখার কোনো প্রতিষ্ঠান আছে কিনা?
নাকি সবাই গুরু ধরেই বা বাসায় এডিএস টিডিএস এগুলো টিপাটিপি করতে করতেই শিখে নেয়? আলাদা করে কোনো মানে প্রতিষ্ঠানে বা কোনো জায়গা আছে কিনা যেখানে আমাদের বা কোর্স আছে কিনা আমি জানি না। আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি যেখানে ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টে এডিটিং কোর্স আছে। প্রত্যেকটা ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে এডিটিং কোর্স আছেই। তো ওখান থেকে শেখা যায়। তারপরে এরকম প্রাইভেট ইনস্টিটিউটস আছে, যেরকম পাঠশালা ওরা এডিটিং শেখায়, ওদের ওখানেও কোর্স আছে, শিখতে পারো। তারপরে হলো বেশিরভাগ শিখে হলো আসলে হাউসে যে এডিটর হাউসে, ও হলো ওর অ্যাসিস্ট্যান্টকে শেখায়, ওকে পাশে বসে ওইভাবে আসলে শিখে ইউজুয়ালি। যেমন আমার নিজের হাউসে আমি এডিটিং করছি, আমার পাশে বসে অনেকজন শিখছে, বা আমি ওদেরকে প্যানেলতে দিছি কাজ করতে, মানে শিখতে বা কাজ নিতে বা নিজে করতে। ওইভাবে একটা কোনো হাউস বা এডিটিং হাউস জয়েন করলে ওখানেও শিখতে পারো, দেখে বা বসে বা করতে। সো অনেক ওয়েজ আছে এখন, হয়েছে আগের থেকে আরো বেশি এখন ওয়ে আছে টু লার্ন এডিটিং। আর এখন যেরকম হয়েছে অবস্থা, প্রত্যেকটা জিনিসের তো ভিডিও লাগে। ইভেন মানে আমার মনে হয় তো যেরকম স্কুলে লেখাপড়া হাউ টু রিড এন্ড রাইট শিখায়, এখন তো এডিটিংও শিখাবে এইভাবে স্কুলেও, প্রাইমারি লেভেল থেকে মানে শিখাতেই হবে। এখন প্রত্যেকটা কোর্সে ওরা একটা ভিডিও বানাতে পারে, যে কোনো কোর্সে স্কুল লেভেলেও একটা ভিডিও বানাতে, কেন এখন তো সবকিছু ভিডিওর মাধ্যমেই হচ্ছে ক্লাসগুলো। হ্যাঁ সামির ভাই আমাদের, হ্যাঁ প্লিজ। না, ওই যে ফিল্ম মেকিং হয়ে যাচ্ছে একটা মানে পেইন্টিং এন্ড ড্রয়িং এন্ড মিউজিক সবকিছু, মানে যেটা আমরা একদম প্রাইমারি লেভেলে শিখি বা শিখাই স্কুল লেভেলে, ওই ওরকম লেভেল অফ আর্টের মতনই হয়ে যাচ্ছে, যেরকম পেইন্টিং বা ডান্স বা থিয়েটার। অ্যাজ এ ডিরেক্টর কোন টাইপ গল্প তুমি বলতে চাও, কোন জনারের গল্প তোমার বলার আগ্রহ, তুমি ভিজুয়াল করতে নামলে ওই টাইপের গল্পগুলো তোমাকে টানে, এইটা কোন জনার? আমি আমার কোন জনর বলা যেতে পারে, আমি এটা এখনো এক্সপ্লোর করছি আসলে, আমি নিজে জানি না আসলে কি নিজে পছন্দ করি। আমি যেটা দেখতে ভালো লাগে সেটা তো অফকোর্স আই এনজয় হ্যাপি গল্প, যে গল্পগুলো হোপ দেয়, যে গল্পগুলো ইন্সপায়ার করে মানুষকে, যে গল্পগুলা নিজেকে অনেক বড় মনে হয়, উচ্চ মনে করে, মানে নিজেকে মানে নিজের প্রাইডকে ভরে দেয়, নিজের সম্মানকে ভরে দেয়, ওই গল্পগুলো আমি বলতে চাই। ওই গল্পগুলো দেখতেও আমার ভালো লাগে, যেটা আমি অডিয়েন্সকে একটু লিফট করতে পারি, একটু ওদের নিজেকে আরো ভালো লাগতে পারে, এরকম গল্প করতে চাই। আর আমরা হিউম্যান বিইংস যে কত মানবিক হতে পারি, যে আমরা কত অ্যামেজিং হতে পারি, আমরা মানুষ হিসাবে যে কত অদ্ভুত জিনিস করতে পারি, এগুলাও আমি এক্সপ্লোর করতে চাই। পজিটিভনেস, মানুষের মধ্যে যে পজিটিভনেস আছে তার explore করতে চাই। আর অফকোর্স যে আমাদের যে হিডেন ডার্কনেস গুলো এক্সপোজ করতে চাই, আর দ্য লাইফের যে মিস্ট্রিজ, আর যে আমাদের যে পলিটিক্স এর যে খেলা গেমস গুলা, এগুলাও এক্সপোজ করতে চাই, ওয়ার্ল্ড ওয়াইড, ন্যাশনাল, সব লেভেলের ফিল্ম, আমার ফিল্মসের মধ্যে এগুলো আনতে চাই। তারপর আমাদের রিলিজিয়ন বা আমাদের কালচার নিয়ে কাজ করতে চাই, আমাদের হিস্ট্রি নিয়ে করতে চাই, যে ল্যান্ডে যে বুদ্ধ জন্মেছে, মানে কত কিছু হয়েছে এই ল্যান্ডে, এটা কিন্তু আমরা কোনো ফিল্মেই আসে না। অতীশ দীপঙ্কর, ওনামাইকার গল্পগুলো করি।
কিন্তু ওই হ্যাপিনেস আর hope, ভালোবাসা, মানুষের মধ্যে যে ভালোবাসাটা আছে ওইটা দেখাতে চাই। ভাই আমাদের এখানে ভিজুয়াল মাধ্যমে খুব একটা নতুন একটা হইচইয়ের জায়গা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ওটিটি। ওটিটিতে আমরা এখন বিভিন্ন রকম গল্প দেখতে পাচ্ছি, বিচ্ছিন্ন গল্প দেখতে পাচ্ছি, বিভিন্ন ভাবে গল্প প্রকাশের চেষ্টা দেখতে পাচ্ছি। এই ওটিটিকে তুমি কিভাবে দেখো? অতীতে আমি দেখি যে এটা ইনএভিটেবল, যে আমরা আসলে এই জিনিসটা যে হবে বা হতে যাচ্ছে এটা আগে থেকেই দেখে আসতেছি যে এটা হবে। আর মানে বলতে চাই আমি বলতে চাই একটা অপরচুনিটি অনেক বাড়ায় দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আমাদের জন্য, একটা লাইফ লাইন। তখন লাগে যে আমাদের বাঁচায় দিচ্ছে, এরকম বলতে চাই। যে হতে পারে একটা যেখানে আমরা শোকেস করতে পারি আমাদের আমাদের ট্যালেন্ট, আমাদের যে চিন্তাগুলো, আমাদের কত উইয়ার্ড আইডিয়াস গুলো যেখানে আমরা দেখাতে পারি। আমার কাছে তো অনেক পজিটিভ মনে হয় ওটিটি, আমার কাছে অনেক পজিটিভ। কিন্তু আমি শুনছি সব জায়গা থেকে যে এরকম বিঞ্জ বা মানে ওরা বেশি মানে ইনভেস্ট করতে পারছে না। আই ফিল আমার আরো আরো অনেক ইনভেস্ট করা উচিত আমাদের ওটিটিতে। মানে সিনেমা হল তো ফেল করে, আমি তো অনেক হোপ করছিলাম সিনেমা হলের জন্য। মানে সিনেমা হল ছাড়া আসলে এক্সিস্ট করে না। যেখানে একটা হল মানে একটা হল হলো তুমি বাসার থেকে বের হও, একটা জায়গায় যেতে হয়, ওখানে অপরিচিত মানুষের সাথে অন্ধকারে বসে একটা সিনেমা দেখি। এটা একটা ডিফারেন্ট সময় বাসায় বসে টিভিতে দেখার মতন হবে না, বা ল্যাপটপে বাসায় বসে সিনেমা হল এক্সপিরিয়েন্স সবসময় অন্য লেভেলের আসলে স্টপ করা যায়, যেটা আসা উচিত না। খুবই জরুরি। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম ওখানে এত সুন্দর সিনেমা কালচার আছে, একটা ফ্যামিলি ওরা যে সিনেমা দেখতে যায়। আমেরিকাতে যখন ছিলাম, আমেরিকাতেও মানে সিনেমা কালচার কত হেলদি, প্রতি সিনেমা হলে মানে সিনেমা হলে ওখানে তো ওনার না আর হবে প্যান্ডেমিকের জন্য ফিউচারে আমি জানি না কি হবে এইসব সিনেমা হল। তো আই ফিল যে আমাদের সিনেমা হল ফেল করছে, সবগুলো হয়ে যাচ্ছে, নতুন হল অনেক কম হচ্ছে। আমি কত বছর ওয়েট করছি যে কিংবা বলিউডে যেখানে হল হয়, একটা হল তো হলোই না। গুলশান একটা ছিল অনেক আগে, ওটা বন্ধ করে দিচ্ছে। প্ল্যাটফর্মটা আমাদের জন্য একটা খুবই একটা পজিটিভ জিনিস হয়েছে, আর আমরা এটা এক্সপেক্টই করছিলাম যে এরকম একটা জিনিস হবে, এদিকেই আসবে যে ইন্ডাস্ট্রিটা। কেন একটা জিনিস যেটা আমরা ফাইট করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি, সেটা হলো দ্য সার্ভাইভাল অফ দ্য সিনেমা হল। আমাদের সিনেমা হল তো ধ্বংস হয়ে গেছে। আগে 1000টা 2000টা সিনেমা হল ছিল এই দেশে, এখন তো মনে হয় 300টাও রানিং না। সো এটা আমাদের বিরাট বড় একটা ফেলিয়ার হয়েছে। সো উইটার যদি সাবস্টিটিউট করি ওটিটি একটা লাইফ লাইনের মতন করে আসছে আমাদের কাছে এখন। মানে এখনো তো পুরোপুরি রিয়েলাইজ হয়নি আসলে
বা আমাদের নিজেদের যে বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্মস গুলো আছে ওইগুলাতে মনে হয় না এমন মেজর ইনভেস্টমেন্ট করা হয়েছে, যে বিশাল বিশাল ইনভেস্টমেন্ট যেটা দরকার একটা ইন্ডাস্ট্রিকে আবার ফিরে আনার জন্য, ওইটা করা হয় না। সো এখনো অনেক পথ বাকি আছে। এটা একটা রে অফ হোপ, রে অফ লাইট হতে পারে, কিন্তু তাও সিনেমা হল কে সিনেমা হল থাকবে আমাদের সবচেয়ে প্রিয় একটা এক্সিবিশন সেন্টার। কেন ওরকম সিনেমা হলের এক্সপিরিয়েন্স বাসায় বসিয়ে হয় না, কম্পারেবল না। ওইটার জন্য ফাইট করেই যাব, কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম একটা লাইফ লাইনের মতো হয়েছে আমাদের, বিকজ ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে আমাদের সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা গল্প বলতে পারছি। আমরা ডিফারেন্ট সাবজেক্টস যেটা ব্রেক করে, ট্যাবু যেটা ফর্মুলা ব্রেক করে, এরকম সাবজেক্টস চুজ করতে পারছি। আর ফ্রিডম আছে, চরকি একটা প্ল্যাটফর্ম বলা যায়, মাত্র ওপেন হলো। আর ওখানে অনুরূপ বলে একটা ওয়েব সিরিজ চলছে, আর অসাধারণ মানে ডিফারেন্ট টাইপস অফ স্টোরিজ, যেটা খুবই দরকার। আমাদের এই রেঞ্জটা আরো ওয়াইডার হওয়া উচিত, গল্পের রেঞ্জটা। ওটিটির দিকে একটা বঙ্গ সাথে দুইটা কাজ করেছি। বঙ্গর সাথে প্রথম কাজটা ছিল হলো ছোট ওয়েব সিরিজ, বঙ্গ.com দেখা যায়। আর আরেকটা করেছি বঙ্গর জন্য, কিন্তু এটা বায়োস্কোপে দেখাচ্ছে, এটা মাত্র রিসেন্টলি করলাম। আর ফিউচারে করতে চাই, দেখি হয় নাকি। অনেক দুইটাই করেছি, কম। আমাদের মিডিয়াতে যে নতুন ছেলেমেয়েরা আসতে চায়, যেই ছেলেমেয়েরা আসতে চায়, ওদের জন্য তোমার কোনো সৎ পরামর্শ আছে কিনা? মানে যে সেক্টরেই আসতে চাক না কেন, সেটা ডিরেকশন হোক, অ্যাক্টিং হোক, যে কোনো সাইডেই হোক, ওদের জন্য কোনো সৎ পরামর্শ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। যেটা যে পরামর্শ আমি যদি পেতাম তাহলে অনেক ভালো হতো। ওরকম পরামর্শ দিতে চাই আমি যারা নতুন আসতে চাই। সেটা হলো যে, যেটা রিয়েলাইজেশন হয়েছে এত বছর এখানে কাজ করে, ইন্ডাস্ট্রিটা আমাদের এখানে এখনো অনেক উইক আছে, মানে একদমই শূন্য রূপে দাঁড়ায় আছে লাগছে, যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে, কোনো সার্টেনটি নেই। যে আমার এক্সপিরিয়েন্স হলো যে এত রোজি আর এত ব্রাইট না ইন্ডাস্ট্রিটা এখন যে অবস্থা আছে। সো এক্সপেক্ট করো যে সবচেয়ে ওয়ার্স্ট অবস্থায় আছি আমরা, মানে সবচেয়ে ডার্ক আর সবচেয়ে উইক অবস্থায় আছি। ওইটা মাথায় রেখে আসলে এই ইন্ডাস্ট্রিতে তোমাদের ঢুকা উচিত, যে খুবই দুর্বল জায়গায় একটা ঢুকে কি করা যেতে পারে, একসাথে মিলে সবাইকে জায়গা রেখে একটা যদি একটা প্রোডাক্টিভ ডিসকাশন বা একটা প্রোডাক্টিভ কমিউনিটি বানাতে পারি ফিল্ম মেকার্সের, তাহলে কিন্তু এখানে আসা উচিত। নট ফর আদার থিংস লাইক ফেম অ্যান্ড গ্লোরি অ্যান্ড গোল্ড অ্যান্ড ওয়েলথ, এটার জন্য কিন্তু এই ইন্ডাস্ট্রি না। তোমরা এই জিনিসগুলো চাও তাহলে এই ইন্ডাস্ট্রিতে আসা উচিত। ইন্ডাস্ট্রিতে আসলে লোক লাগবে যারা ডেডিকেটেড আর যারা অনেস্ট আর যারা স্ট্রাগল করতে রেডি আছে, মানে যারা মানে সবকিছু স্যাক্রিফাইস করে এই লাইফটা লিড করতে পারবে, ওরকম মানুষই আসা উচিত। আদারওয়াইজ কিন্তু সার্ভাইভ করা যাবে না। আদারওয়াইজ এখানে প্রবলেম করবে, প্রবলেম। আর হলো যে মানে আমি হতাশ হয়েছি অনেকটা। কাজ অনেক বছর করলাম, কিন্তু হতাশই লাগে।
বেশি কিছু তো চেঞ্জ করতে পারিনি বা ওরকম, তো নিজেও একটা ওরকম সার্টেন বা ওরকম জায়গাও আসতে পারবে যেখানে ফিউচার সার্টেন আছে বা সিকিউরড আছে। সিকিউরিটি ফিলিংটা কিন্তু কমই আছে। আমরা যারা ফিল্ম মেকার, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছি, যে কোনো সময় আমাদের কিন্তু সব ইনকাম বন্ধ হয়ে যেতে পারে, আমরা কাজ করতে পারবো না, যে কোনো সময় হতে পারে। ইনসিকিউর ফিলিংটাই সবসময় কাজ করে, কিন্তু ওইটা মাথায় রেখেই যদি কাজ করতে পারো তাহলে ইন্ডাস্ট্রি ইনসিকিউরিটির মধ্যেই কাজ করতে পারো। আর আমার তো, আমি সাপোর্ট পেয়েছি আমার 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 প্যারেন্টস এর, মানে আমি সত্যি বলি যে আমার আম্মু বা আব্বু যদি সাপোর্ট করতো না তাহলে ওটাই অনেক আম্মু আব্বুদেরকে অনেক থ্যাংক ইউ বলতে হবে যে ওরা সবসময় যখনই প্রবলেমে পড়ছি হেল্প করেছে। ওদেরকে ছাড়া আসলে আমি তো করতে পারতাম না, ইন্ডাস্ট্রিতে টিকতে পারতাম না ফর শিওর। আর আই ফিল অ্যাশেমড অলসো যে আমি এত বছর কাজ করছি কিন্তু তাও এখনো মানে ওই স্টেবিলিটি আসলে বা সার্টেনটি বা জিনিস রিয়েলাইজ করেছি, শুধু ডিরেকশন করে হবে না, মানে অন্য কিছু করতে হবে ফর ইনকাম। এডিটিং তো করি, কিন্তু এডিটিং এর কিন্তু খুবই, আই ফিল লাইক এডিটিং ও খুবই লো পেড। যত ঘন্টা দেয়, যত যে আমরা যে মেশিন কিনতে হয়, আর এই মেশিনগুলো যে কিভাবে ইউজ করি আর ওইগুলা মেশিন মেনটেন করার জন্য যে খরচটা, তারপরে আমাদের যে টাইম, আমাদের যে মানে আমাদের যে কাজগুলো, এটার কোনো ভ্যালু নাই আসলে। যত ভ্যালু হওয়ার কথা ওই ভ্যালুটা তো পাই না। টাফ আসলে সবাই, স্পেশালি এডিটিং এর ক্ষেত্রে আমার মনে হয় যে প্রথমে হলো আমরা কিন্তু চেষ্টা করছিলাম আগে একটা ইউনিয়ন বানাইতে, গিল্ড, এডিটার্স গিল্ড। এটা হইলো না, পরে এটা আবার করা উচিত। আমার মনে হয় এটা তাহলে আমাদের জন্য ভালো, তাহলে আমরা আমাদের প্রোটেক্ট করতে পারি আমাদের নিজেদেরকে এডিটার্স হিসেবে। মানে অফকোর্স ডিরেক্টর তো গিল্ড হতে পারে, মানে এগুলো কত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে যে এই গিল্ড গুলো, যে প্রডিউসার্স গিল্ড, ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন, এডিটর্স গিল্ড, টিওপি গিল্ড, মানে সবার গিল্ড গুলো থাকলে তাহলে আমরা তাহলে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো, আর আমাদের মধ্যে একটা ইউনিটিও আসবে, আর সরকারের সাথেও আমরা ডিল করতে পারবো, তাহলে আমরা কথা বলতে পারবো যে আমাদের চাহিদাগুলো কি, তাহলে ওরাও আমাদেরকে সিরিয়াসলি নেবে। খুবই জরুরি যে আমরা সবাই একসাথে হই আর আন্ডারস্ট্যান্ডিং আসি ইউনিটির ব্যাপারে, we have to unite। সবাই যারা কাজ করছে অডিও ভিজুয়াল, একটা মানে এটা কোশ্চেন বলবো না সামির ভাই, সেটা হচ্ছে যে এটা কোশ্চেন না, আমার অনুষ্ঠান মূলত শেষই বলতে গেলে এটা হঠাৎ করে মনে হলো তোমার এই যে কথার টোনে একটু বেশ আক্ষেপ ছিল, একটু করুণ সুর ছিল। আমি বলবো যে এই জায়গাতে গভর্নমেন্টের কাছে তোমাদের কিছু বলবার আছে কিনা, বা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা কতটুকু দরকার আছে বলে তুমি মনে করো? আমি গভর্নমেন্টকে, আমি মানে অবাক হয়েছি যে গভর্নমেন্ট অনেক কিছু করছে ফিল্মের জন্য। এই গভর্নমেন্ট মানে অ্যাটলিস্ট ট্রাই করতে। এখন এটা রিয়ালিটি হয়েছে নাকি এখন জানি না, কিন্তু করছে তো। যেরকম বিসিটিআই, বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, এটা হলো ডেডিকেটেড একটা ইনস্টিটিউট ফর ফিল্ম মেকিং। এটা প্রায় 4-5 বছর হয়ে গেছে নাকি আরো বেশি হয়ে গেছে। আর ওখান থেকে স্টুডেন্টসরা এখন যারা বের হচ্ছে
মানে ভালো স্টুডেন্ট বের হচ্ছে বা ভালো ফিল্ম মেকার বের হচ্ছে, তো ওই জায়গাটা যে ওরা ক্রিয়েট করছে। কিন্তু প্রবলেম তো হলো বিসিটিআই মানে ফ্রিডম নাই হতে পারে, বা বিসিটিআর অনেকগুলো প্রবলেম আছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম আছে, বা বিসিটিআর ইকুইপমেন্ট প্রবলেম আছে, ইনাফ ইকুইপমেন্ট নাই। সো একটা জিনিস শুরু করছে, যেরকম আমাদেরকে অনুদান দিচ্ছে প্রতি বছর, এটা অনেক অ্যাপ্রিসিয়েটেবল, যে অনুদান যে পাচ্ছে ফিল্ম মেকার্সরা গভর্নমেন্ট থেকে রেগুলারলি এভরি ইয়ার। এই ফিল্মগুলোও আমরা যদি দেখতে পারতাম সিনেমা হলে, যদি গভর্নমেন্ট আরো যদি করতো, যে এফডিসিটা যেটা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনটা, এটাকে যদি আরো ডেভেলপ করতো, এখানে এটা বেশি, এটা শুধু হলো একটা মানে একটা ফিল্ম স্টুডিও ভাড়া করার জায়গা, রেন্টাল ইকুইপমেন্ট রেন্টাল স্পেস হয়ে গেছে, একটা ইকুইপমেন্ট রেন্টাল অর্গানাইজেশন শুধু হয়েছে। কিন্তু ওই এত অ্যাসেট আছে, এত এত কিছু আছে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওটাকে আরো ইউজ করতে পারে ফর দ্য মিডিয়াম অফ ফিল্ম ইন বাংলাদেশ। যে এত ইম্পর্টেন্ট একটা মিডিয়াম ফিল্ম, ফিল্ম মেকিং বা ফিল্ম মেকিং না, ফিল্ম মিডিয়ামটাকে একটা দেশের একটা বড় একটা ক্যাপিটাল, একটা অ্যাসেট, একটা দেশকে ফিল্ম হিরো হলো যে যেটা দেখায়, যেটা রিপ্রেজেন্ট করে আমাদেরকে, মানে পৃথিবীকে, মানে এটা যে কত ইম্পর্টেন্ট, যে ইমেজটা ক্রিয়েট করে অফ বাংলাদেশ। আমাদের ফিল্মস গুলো দেখেই আসলে মানুষ বাংলাদেশকে দেখতেছে, বাংলাদেশকে ডিফাইন করছে। তো আমাদের উপরে ইম্পর্টেন্স যদি না দেয়, তাহলে বাংলাদেশের উপরে ইম্পর্টেন্স দিচ্ছে না, তাহলে নিজের দেশকে ইম্পর্টেন্স দিচ্ছে না। তো ফিল্ম মেকার্সরা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ইন গভর্নমেন্ট সাপোর্ট অ্যান্ড ফান্ডিং। আর যেটা আছে আমাদের, ওইটাকে আরো যেন আরো কিভাবে থ্রাইভ করা যায়, ইন্ডাস্ট্রিটিকে কিভাবে আরো ডাইনামিক করা যায়, আরো ওপেন করা যায়, কিভাবে আরো যেন পাবলিক আরো মানে আমাদের ইন্ডাস্ট্রির মানুষের যে পাবলিক আয়ের যে পারসেপশনটা, এটা কিভাবে আরো রাইট করা যায়, কিভাবে আরো আরো ক্লোজ করা যায়, এটা গভর্নমেন্টের চিন্তা করা উচিত। গভর্নমেন্টের অফকোর্স চিন্তা করা উচিত যে কি কি ন্যারেটিভস আমাদের ফলো করা উচিত। ওইগুলা তো ফিল্মস এর মাধ্যমেই আসলে গভর্নমেন্ট দিতে পারবে বা কন্ট্রোল করতে পারবে পপুলেশনকে। সো ফিল্ম মেকিং গভর্নমেন্টের জন্য অনেক ইম্পর্টেন্ট, আর টু গভর্ন পপুলেশন। আমরা ওইভাবে ডিপ্রাইভ ফিল করি কেন, আমরা সার্ভাইভই করতে পারছি না। আর আমরা যারা অনেস্ট ফিল্ম মেকার, যারা চেষ্টা করছে অনেক বছর ধরে কিছু একটা চেঞ্জ করতে ইন্ডাস্ট্রিতে, কিছু একটা নতুন একটা জিনিস তৈরি করতে, ওরাই আসলে মানে পিছিয়ে পড়ে যাচ্ছে। অফকোর্স এখন তো প্যান্ডেমিকের মধ্যে তো আরো সবার অবস্থা খারাপ। কিন্তু পজিটিভ নোটে শেষ করে, যে আসলে প্যান্ডেমিকের জন্য একটা ওয়ার্ল্ডের একটা চেঞ্জ আসতেছে, একটা নতুন একটা ইরা শুরু হচ্ছে। সো আমরা মনে হয় অনেক ভালো একটা পজিশনে আছি প্রিপারেশন ওয়াইজ। এই নিউ ইরাটা যেটা আসতেছে, ওটাকে ফেস করার জন্য আমাদের দেশ, আই থিঙ্ক উই আর ইন এ গুড পজিশন। মানে যদি আমরা এটাকে ইউজ করতে পারি, আমরা তাহলে অনেক ভালো এগিয়ে যেতে পারি। ইফ উই এনকারেজ, মানে ডু দ্য রাইট থিংস এই বছরগুলোতে, সাপোর্ট ইউর ফিল্ম মেকার্স। থ্যাংক ইউ, খুব ভালো লাগছিল, অনেক কিছু জানতে পারছিলাম তোমার কাছ থেকে। আরো অনেক কিছু জানতে ইচ্ছা করে, কিন্তু যেহেতু আমরা অনেকক্ষণ কথা বলে ফেলেছি, তোমার ব্যক্তিগত ব্যস্ত সময়ের মাঝখান থেকে অনেকটা সময় নিয়েছি,
তো ভালো লাগছিল ভাই, তুমি যদি তোমার দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নাও। দর্শক, থ্যাংক ইউ দেখার জন্য এটা। আর দোয়া করো যে আমরা আরো ভালো কাজ করতে পারি আর আপনাদের কাছে পৌঁছাতে পারি। আর আর ভালো সিনেমার জন্য অবশ্যই রুট করবেন, ভালো সিনেমাকে প্রমোট করবেন। থ্যাংক ইউ। সামির ভাই, তোমাকে রেখেই আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। এটা হচ্ছে যে আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি কোনো উপস্থাপক নই, আমি কোনো সঞ্চালক নই, আমি জানি না কিভাবে সঞ্চালনা করতে হয়। আমি শুধু সূত্রধরের মতো চেষ্টা করেছি কিছু গুণী মানুষদেরকে আপনাদের কাছ পর্যন্ত এনে দিতে। তারই ধারাবাহিকতায় আজকে অত্যন্ত মেধাবী একজন মানুষকে আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তো আমার যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যেহেতু পুরো ব্যাপারটাই অনলাইনে, তো এখানে কিছু ত্রুটি বিচ্যুতি তো থাকবেই। এই ত্রুটিগুলোকে বড় আকারে দেখবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ বিনোদনের সাথে থাকবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।